করে বলে ওঠে, রাফিয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। এখন না, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ কাল সকালে বলবো। আপনি শুনবেন তো? জি ইনশাল্লাহ শুনবো। আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়ুন এখন। কোথায় ঘুমাবো? এত বড় বিছানায় নিশ্চয়ই আমি একা ঘুমাবো না রাফিয়া। না মানে, আপনি তো আমার উপর রেগে আছেন, তাই আর কি ভাবছিলাম বিছানায় ঘুমালো যদি আবার রেগে যান। রাতটা শয়তানের প্ররোচনা ছিল রাফিয়া। সেই সময়ের বিষয়টা নিয়ে আমি এখন আর কথা বলতে চাইছি না রাফিয়া। আর রাগ করে আলাদা আলাদা বিছানায় শুয়ে শয়তানকে আমাদের মাঝে আনার মতো নির্বোধ আমি না রাফিয়া। তাই শুয়ে পড়ুন। জি আচ্ছা। বলেই রাফিয়া একপাশে শুয়ে পড়ে। সাফওয়ান ঘরের বাতি নিভিয়ে ড্রিম লাইট দিয়ে এসে নিজেও শুয়ে পড়ে। মাথায় চলছে সাফওয়ানের হাজার রকম চিন্তা। নিজের আপন মানুষগুলো কিভাবে এটা করতে পারলো তা যেন এখনো তার বিশ্বাস হচ্ছে না। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে ভেবে পাচ্ছে না সাফওয়ান। আমাকে মিথ্যা কেন বলেছিল মা? কেন বলেছিলে সাইফ ভাইয়াকে রাফিয়া ভাবি খুন করেছে? আচমকা জিশানের মুখে এহেন কথা শুনে চমকে যায় মনিরা। ভয়ে মনিরার বুক কাঁপতে থাকে। ভয়টা অন্য কিছু নিয়ে নয়, ভয়টা হচ্ছে তার ছেলে যে সত্যটা জেনে গেছে। এই সত্য জেনে যদি তার ছেলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে। মনিরা যখন নিজের ভাবনার জগতে মগ্ন, জিশান তখন তার মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। জিশান তার মাকে নীরব থাকতে দেখে আবার বলে ওঠে, কি হলো বলো মা, কেন মিথ্যা বলে অন্যের সংসার ভাঙতে চেয়েছিলে? জিশানের কথায় মনিরা এবার বেশ পুষে উঠেছিল। চোখ মুখ কুঁচকে ফেলে চেঁচিয়ে বলে ওঠে, বেশ করেছি। রাফিয়া মেয়েটাকে কোনো কালেই আমার পছন্দ ছিল না। রাফিয়ার কারণে সাইফ তোর বড় বোন জেরিনকে বিয়ে করেনি। ওকে আমি কত করে বলেছিলাম জেরিন ওকে পছন্দ করে, জেরিনকে বিয়ে করতে। আর ও কি করেছে? ওই কালো মেয়েটাকে বিয়ে করে নিয়েছে। ওই মেয়ের জন্য সাইফ একবার শিয়ানকে থাপ্পড় পর্যন্ত মেরেছিল। কিছু ভুলে যাইনি আমি। রাফিয়ার জন্য এত কিছু হওয়ার পর দেখলাম তুই রাফিয়াকে অধিক বেশি সম্মান দিচ্ছিস, অথচ নিজের ভাই বোনের দিকটা ভাবিসনি, দেখিসনি। এসব দেখে রাত যেন আমার আরো মাথা চাড়া দিয়ে উঠেছিল। এর মধ্যেই হঠাৎ করে সাইফ মারা যায়। সাইফ মারা যাওয়ার পরদিনই তুই সিঙ্গাপুর থেকে ফোন করেছিলি আমাকে। আমি জানি তুই আর সাফওয়ান একসাথে থাকিস সিঙ্গাপুরে, তাই তোর কাছে নিজের মন গড়া বানিয়ে বানিয়ে এত কিছু বলেছিলাম। রাফিয়াকে সাইফের খুনি বানিয়ে বলেছিলাম তোর কাছে। আমি ভেবেছিলাম তুই সাফওয়ানকে সব কিছু বলবি, আর সাফওয়ান রাফিয়াকে সত্যি সত্যি সাইফের খুনি ভেবে বাসা থেকে বের করে দিবে। কিন্তু আমার ভাবনাকে তুই পুরো জলে ডুবিয়ে দিয়েছিলি। তুই সাফওয়ানকে কিছুই বলিসনি। সাফওয়ান আর রাফিয়াকে বাড়ি থেকে বের করেনি। উল্টো 3 মাস পরে বাড়িতে এসে কয়েক মাস পরে কালো রাফিয়া মেয়েটাকে বিয়ে করে নেয়। এই সাফওয়ানকেও আমি কত বলেছি তোর বোন শিরিনকে বিয়ে করতে, কিন্তু বিপরীত ততবারই সাফওয়ান আমাকে মুখের উপর কথা শুনিয়ে দিয়েছে। সাইফ সাফওয়ানের মতো কড়া কড়া কথা না শোনালেও উঠোনের মাথায় যা বলতো তা অপমানের চাইতে কম কিছু না। আর ওর বউটাকেও কিছু বলা যেত, সাথে সাথে উত্তর দিত কথার। ওরা 3 জন আমাকে কম অপমান করেনি, আর করেছে তো ওই রাফিয়া মেয়েটার জন্য। তাই ওকে বাড়ি থেকে বের করার জন্য সাইফের মৃত্যুর সাথে ওকে ফাঁসানোর প্ল্যান করেছিলাম, কিন্তু সব কিছুতে ঘেটে ঘ হয়ে গিয়েছে। কথাগুলো বলেই থামে মনিরা। জিশান তার মায়ের দিকে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে তার সামনে বসে থাকা মহিলাটা তার জন্মদাত্রী মাতা। তার মা যে এতটা নিচু স্বভাবের সে এটা বিশ্বাসই করতে পারছে না। হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে সেটা হয়তো জিশান তার মাকে না দেখলে বুঝতে কিংবা জানতে পারতো না। জিশানের চোখ জ্বলে ওঠে তার মায়ের এসব নিচু কাজের কথা শুনে। তবুও নিজেকে ধাতস্থ করে মনিরার উদ্দেশ্যে বলে ওঠে, এতটা নিচু কাজ তুমি কিভাবে করতে পারলে? এতটা হিংসা কেন তোমার রাফিয়া ভাবিকে নিয়ে? ওর কারণে আমি জেরিনকে কাঁদতে দেখেছি। ওর কারণে সাইফ জেরিনকে বিয়ে করেনি। ওর কারণে সাইফ শিয়ানকে মেরেছে। আর এসব কিছু দেখে জেনেও আমি একজন মা হয়ে চুপ করে থাকবো? এত তো ভালো আমি নই। কষ্ট হলেও বলতে বাধ্য হচ্ছে যে সত্যি তুমি একটুখানিও ভালো না। তুমি জানো কি বলেছিলে? সাইফ ভাইয়া শিয়ান ভাইয়াকে মেরেছে। সেখানে মারারও যথেষ্ট কারণ আছে, তুমি তা জানো?
একজন স্বামীর কাছে যদি তার স্ত্রীকে নিয়ে কেউ বাজে কথা বলে, সেখানে যে কোনো স্বামীরই রাগ ওঠাটা অস্বাভাবিক নয়। সাইফ ভাইয়া তো শুধু থাপ্পড় মেরেছিল শিহান ভাইয়াকে, উচিত ছিল তো মেরে ফেলে, আর নয়তো শিহান ভাইয়ের চোখ দুটোই উপড়ে ফেলার, যাতে কারো বউয়ের দিকে বাজে নজরে না তাকাতে পারে। আর তুমি একজন মা হয়ে ছেলের এর বাজে কাজটাকে প্রশ্রয় দিচ্ছ? জবাব নেই তোমার। আর সাইফ ভাইয়া সবসময় জেরিন আপুকে ছোট বোনের নজরে দেখেছে, আর সেখানে কিনা তুমি এসব ভাবছো? জেরিন আপু আর শিরিন যে এভাবে বেপর্দাভাবে চলে, এতে সাইফ ভাইয়া আর সাফওয়ান অন্তত কোনোদিন তাদের বিয়ে করতে রাজি হতো না। সেটা তোমাকে আগেও তারা বলেছিল। এমনকি তারা এটাও তোমাকে বলেছে তারা দুজনেই শিরিন আর জেরিন আপুকে নিজেদের বোনের মতো মনে করে, তাই বিয়ে করা সম্ভব না। আর তুমি তাদের এই না করাতে ক্ষোভ জমিয়ে রেখে রাফিয়া ভাবির উপর একটা মিথ্যে অ্যালিগেশন দিলে, সাইফ ভাইয়ার মৃত্যুর সাথে জড়ালে। কেউ মিথ্যে কথা বলে মৃত্যুর সময়? মা বলো তো, তোমার বুক কাঁপেনি কারো মৃত্যু নিয়ে এত বড় মিথ্যে বলতে? কথাগুলো বলেই তপ্ত নিঃশ্বাস ছাড়ে জিশান। চোখে তার পানি চিকচিক করছে। তার বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছে তার মা এত সব কিছুর পিছনে আছে। জিশান মনিরার সামনে থেকে উঠে যায়। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে এসে বলে, তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না মা। অন্তত যতদিন না তুমি সঠিক পথে আসছো, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে একজন মিথ্যাবাদী মা হয়েই থাকবে। বলেই জিশান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসে। বের হয়েই ফোন বের করে সাফওয়ানকে ফোন দেয়, আর সাফওয়ানকে ফোন করে এতক্ষণে বলা সব কিছু বলে। যেই দিন আয়ান সাফওয়ানকে রাফিয়া সাইফের খুনির কথাগুলো বলেছিল, সেই দিন রাতে সাফওয়ান বাসায় গিয়ে তো রাফিয়ার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে আসে। বের হওয়ার আগে সাবিনার রুমে যায়। সাবিনার থেকে এনিয়ে বিনিয়ে কথা বলে সাইফের রিপোর্ট প্রেসক্রিপশনের ফাইলটা ডাক্তার মাহফুজের কাছে যাওয়ার জন্য রওনা হয়। যাওয়ার পথেই জিশানকে ফোন করে আয়ানের বলা কথাগুলো পুনরায় জিজ্ঞেস করে। সাফওয়ান জিশানকে কথাগুলো জিজ্ঞেস করতেই জিশান বলে কথাগুলো তাকে সাইফের মৃত্যুর পরের দিন মনিরা তাকে ফোন করে বলেছে। মনিরা জিশানকে কথাগুলো বলেছে জানতেই সাফওয়ান জিশানকে বলে, ফুপ্পুকে এখনই সামনে বসিয়ে সব কিছু জিজ্ঞেস করো। আবার কেন যেন মনে হচ্ছে উনি সত্যি বলছেন না। সাফওয়ানের এই কথা শোনার পর জিশান নিজের মায়ের ঘরের দিকে পা বাড়ায় সব কিছু জিজ্ঞেস করতে। আর সাফওয়ান যায় ডাক্তার মাহফুজের কাছে। যেহেতু তখনও সাফওয়ান জানে না কে দোষী, তাই মনে সন্দেহ রেখেই ডাক্তার মাহফুজকে কথাগুলো বলে। ডাক্তার মাহফুজের সাথে কথা বলে হসপিটাল থেকে বের হয়ে সাফওয়ান যখন ড্রাইভ করে বাসায় যাচ্ছিল, ঠিক তখনই জিশান ফোন দেয় সাফওয়ানকে। আর সাফওয়ান ফোন রিসিভ করে কানে ধরতেই জিশান সাফওয়ানকে বলে, সাফওয়ানের ধারণাই সত্য, মনিরা সাইফের মৃত্যুর সাথে রাফিয়াকে জড়িয়ে খুনি বানিয়েছে। মিথ্যে বলেছিল জিশানকে। তার চাওয়া ছিল রাফিয়াকে সাফওয়ানের বাড়ি থেকে বের করতে। আর জিশানের মুখ থেকে এসব কথা শোনার পর সাফওয়ানের রন্ধ্রে রন্ধ্রে যেন অনুশোচনা এসে ভর করে। বাইরে কিছুক্ষণ থেকে রাত 1:30 বাসায় পৌঁছয়। চাকরি সূত্রে জিশান সিঙ্গাপুর থাকে 4 বছর। সাফওয়ান যখন চাকরির কারণে সিঙ্গাপুর যায় তখন জিশানের বাসায় গিয়ে ওঠে। আর সেইটা জেনেই মনিরা জিশানের কাছে রাফিয়াকে মিথ্যে বলে। ভেবেছে সিঙ্গাপুরে থেকে তো আর জিশান সত্যি জানতে পারবে না। সাফওয়ান বাড়ি আসার 3 মাস পরেই জিশান বাড়ি আসে। ততদিনে সাফওয়ান রাফিয়াকে বিয়ে করে নিয়েছে। সিঙ্গাপুর থাকাকালীন সাফওয়ানকে অনেকবার তার মায়ের বলা কথাগুলো বলতে চেয়েছিল, কিন্তু সাফওয়ানকে আপসেট দেখে তার বলেনি। নিজেও ভুলে গিয়েছিল পরে কথাগুলো। বাড়িতে এসে যখন জানতে পারলো সাফওয়ান রাফিয়াকে বিয়ে করেছে, তখনও জিশান একবার বলতে চেয়ে আর বলেনি। কি দরকার অতীত বলে অন্যের সংসার নষ্ট করার? কেউ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তার সামনে তার অতীত না নিয়ে আসাটাই ভালো। তাই আর জিশান কথাগুলো বলেনি সাফওয়ানকে। বলাই বাহুল্য, জিশান নিজেও তার মায়ের কথাগুলো মন থেকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারেনি। তবুও মৃত্যু নিয়ে তো আর কেউ মিথ্যে বলবে না, এইটা ভেবেই জিশান না চাইতেও তার মায়ের কথাগুলো বিশ্বাস করে নিয়েছিল। একবার চেয়েছিল তার মা মামিকে জিজ্ঞেস করতে কথাগুলো, কিন্তু আবার সাইফের মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে সবার মনের কষ্টটাকে আবার জাগিয়ে তোলা, এই ভেবে আর কাউকে জিজ্ঞেস করেনি জিশান। নিজের মধ্যেই রেখেছিল।
পরে তো আয়ান ফোন দেওয়ায় আর শুধু আয়ানকে বলেছে সব কিছু, কিন্তু এটা তো আর তখন জানতো না তার মা মিথ্যে বলেছে তাকে। আর এইসব কিছু যখন জিশান সাফওয়ানকে বলেছিল, সাফওয়ান কি বলবে যেন নিজেও বুঝতে পারছে। কিছু মিথ্যে কথার উপর ভিত্তি করে সত্যটা যাচাই না করে শয়তানের প্ররোচনায় পড়ে সে রাফিয়াকে কত না কথা শুনিয়েছে। এই জন্য অনুশোচনা যেন সাফওয়ানকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তো সিদ্ধান্ত নিয়েছে বাসায় গিয়ে রাফিয়ার থেকে ক্ষমা চেয়ে নিবে সিরিয়া। রাফিয়া বসে কোরআন তেলাওয়াত করছে। ফজর নামাজ পড়েই রাফিয়া বসেছে কোরআন তেলাওয়াত করতে। সাফওয়ান মসজিদে গেছে, সাথে আমজাদ সাহেবও গেছে ফজরের সালাত আদায় করতে। বাইরে প্রকৃতিতে নিভু নিভু আলো ছড়িয়েছে। পাখিরা বের হয়েছে তাদের নীড় থেকে। কিচির মিচির আওয়াজ তুলছে পাখিরা। নিজেদের ভাষায় চলছে কথোপকথন তাদের। আর এইরকম পাখিদের কিচির মিচির আওয়াজ সাথে কোরআন তেলাওয়াতের সুর যেন এক অন্যরকম মন মাতানো স্নিগ্ধ মনোরম দৃশ্য। এই দৃশ্যটা রুমের দরজায় দাঁড়িয়ে চেয়ে থেকে উপভোগ করছে সাফওয়ান। 2 কি 3 মিনিট হবে সে এসেছে মসজিদ থেকে। আর এসেই রাফিয়াকে কোরআন তেলাওয়াত করতে দেখে দরজার সামনেই থমকে দাঁড়ায় সাফওয়ান, উপভোগ করে তার স্ত্রীর সুরেলা কণ্ঠের কোরআন তেলাওয়াত। সাফওয়ান রাফিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে হঠাৎ করে মনে পড়ে যায় গতকাল রাতে রাফিয়ার সাথে করা খারাপ ব্যবহারের কথা। অনুশোচনা এসে ভিড় জমায় আবার তার মাঝে। তাই তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে রুমের মধ্যে ঢুকে রাফিয়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করছে। হঠাৎ এক জায়গায় এসে কোরআন তেলাওয়াতে রাফিয়া আটকে যায়। উচ্চারণ সঠিক হচ্ছে না, তাই রাফিয়া চুপ করে যায়। এমন সময় পাশ থেকে সাফওয়ান রাফিয়া যেখানে আটকে যায় সেখান থেকে তেলাওয়াত করে ওঠে কোরআন। রাফিয়া শব্দের উৎস খুঁজে সেই দিকে তাকাতেই দেখে সাফওয়ান কোরআন তেলাওয়াত করতে করতে রাফিয়ার দিকে এগিয়ে আসছে। ঠোঁটের কোলে মৃদু হাসির রেখা। সাফওয়ান এসে রাফিয়ার জায়নামাজের পাশে আর একটা জায়নামাজ বিছিয়ে নেয়। রাফিয়ার পাশে বসে রাফিয়ার কাঁধে মাথা রেখে রাফিয়ার হাত থেকে কোরআন মাজিদ নিয়ে নিজে তেলাওয়াত করতে থাকে। রাফিয়া চুপ করে সাফওয়ানের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। সাফওয়ান কোরআন তেলাওয়াত করা শেষ করে কোরআন মাজিদ একপাশে রেখে রাফিয়ার কোলে মাথা রাখে। হঠাৎ করে কোলে সাফওয়ান মাথা রাখাতে রাফিয়া হকচকিয়ে যায়। হতবিহ্বল চেহারা নিয়ে তাকিয়ে থাকে সাফওয়ানের দিকে। সাফওয়ান রাফিয়ার সেই দৃষ্টিতে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। এক পা শুয়ে পড়ে। রাফিয়ার পেট জড়িয়ে ধরে রাফিয়ার পেটে মুখ গুজে শুয়ে থাকে। হঠাৎ সাফওয়ানের এহেন কাজে চমকে যায় রাফিয়া। মৃদু শিহরণ বয়ে যায় তার অঙ্গে, কম্পিত হয় রন্ধ্রে রন্ধ্রে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস চালায় রাফিয়া। হঠাৎ সাফওয়ানের শরীর মৃদু কম্পন হতে দেখেই রাফিয়া অবাক হয়, হকচকিয়ে যায়। ফোপানো কান্নার আওয়াজ পায় রাফিয়া। তবে কি সাফওয়ান কাঁদছে? কিন্তু সাফওয়ান হঠাৎ এভাবে কাঁদছে কেন বুঝে আসছে না রাফিয়ার। সাফওয়ানের কি শরীর খারাপ বা মাথা ব্যথা করছে? সেই জন্যেই কাঁদছে সাফওয়ান? এসবই ভেবে চলেছে রাফিয়া। রাফিয়ার ভাবনার মাঝেই সাফওয়ান ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলে ওঠে, আমি যদি আমার অর্ধাঙ্গিনীর কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাই, তিনি কি আমাকে ক্ষমা করবে? সাফওয়ানের কথাই রাফিয়া অবাক হয়ে বলে ওঠে, মানে কিসের জন্য? গতকাল রাতে আমি আমার জীবন সঙ্গীকে ভুল বুঝা অনেকগুলো কথা শুনিয়েছি। এতে তিনি মনে হয় কষ্ট পেয়েছেন, আমি জানি। তাই আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। তিনি কি আমাকে ক্ষমা করবে? রাফিয়া কিছুক্ষণ সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে নিশ্চুপ হয়ে। কি বলবে ভেবে পাচ্ছে না। তবুও নিজেকে ধাতস্থ করে সাফওয়ানের উদ্দেশ্যে বলে ওঠে, জি, আপনার অর্ধাঙ্গিনী তার স্বামীকে ক্ষমা করে দিয়েছে। আর যেখানে স্বামী নিজের ভুল বুঝে ক্ষমা চেয়েছে, অনুশোচনা জেগেছে তার মাঝে তার ভুলের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনার অর্ধাঙ্গিনী কি তার স্বামীর উপর রাগ করে ক্ষমা না করে থাকতে পারে বলুন? বলেই রাফিয়া স্মিত হাসে। রাফিয়ার সাথে সাফওয়ানও স্মিত হাসে। রাফিয়ার সাথে সাফওয়ান রাফিয়ার হাসি মুখের দিকে তাকিয়ে আছে আর আনমনেই মনে মনে বলে ওঠে, প্রিয়তমা স্ত্রী, আপনি যতই হাসুন না কেন আমি জানি আপনি আমার উপর রেগে নেই এবং ক্ষমাও করে দিয়েছেন। কিন্তু অভিমানটা ঠিকই জমে আছে আড়ালে। ইনশাআল্লাহ এই অভিমান আমি সরাবো।
বলেই সাফওয়ান রাফিয়ার হাতের উল্টো পিঠে ঠোঁটের ছোঁয়া দেয়। মুচকি হেসে তাকায় রাফিয়ার দিকে। সাফওয়ানের হাসির বিপরীতে রাফিয়াও মুচকি হাসি উপহার দেয় রাফিয়াকে। এই হাসির পিছনে লুকায়িত অভিমানটা যে সাফওয়ান ঠিকই বুঝতে পারছে। আর যাই হোক, ভুল করে হলেও খুনির অপবাদটা দেওয়াও যে মনের কোণে অভিমানের দাগ কাটে। ঠিক তেমনি রাগ মুছে গেলেও অভিমানের দাগ কেটে গেছে রাফিয়ার মনে। তাই তো নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে সাফওয়ানের মুখের দিকে। দুইজনের দৃষ্টি একে অপরের উপর নিবদ্ধ। সাফওয়ানদের বাসায় আজ জনসমাগম অবস্থা। রাফিয়ার বাবা মা আর রাফিয়ার মামা এসেছে সাফওয়ানের বাসায়। রাফিয়ার মামাতো বোন সুবর্ণার বিয়ে আর 2 দিন পরেই। তাই রাফিয়ার মামা রাফিয়ার মা বাবাকে নিয়ে সাফওয়ানদের বাড়ি এসেছে দাওয়াত দিতে। সাফওয়ানের পুরো ফ্যামিলিকে দাওয়াত দিতে এসেছে। রাফিয়ার শ্বশুর বাবা আর মামা বসে ড্রয়িং রুমে কথা বলছে, আর রাফিয়ার মা আর শাশুড়ি ভিতরের রুমে বসে কথা বলছে। রাফিয়া আর চম্পা নাস্তার ব্যবস্থা করছে কিচেন রুমে। ড্রয়িং রুমে 3 পুরুষের কথা বলার মাঝেই রাফিয়ার মামা রাফিয়ার শ্বশুর আমজাদ সাহেবের উদ্দেশ্যে বলে ওঠে, ভাই সাহেব, এতক্ষণ তো অনেক কথাই হইল, এবার তবে আসল কথা বলি। ইনশাল্লাহ আগামী 2 দিন পরেই আমার বড় মেয়ে সুবর্ণার বিয়ে। তাই আমি চাচ্ছি আপনারা পুরো পরিবার যাতে সেখানে উপস্থিত থাকেন। আপনারা সবাই আসলে আমি খুশি হব। আমি ঘটা করে বিয়ের আয়োজন করব না, কিছু আত্মীয় স্বজন আর ছেলেপক্ষের উপস্থিত থাকবে। আশা করি আপনারা আসবেন। রাফিয়ার মামার কথার পৃষ্ঠে আমজাদ সাহেব কিছু বলতে যাবে এর আগেই রাফিয়া এসে তাদের সামনে টি টেবিলে নাস্তা রাখে। সবার দিকে তাকিয়ে মুচকি হেসে আবার কিচেনের দিকে ফিরে যায়। চম্পা চায়ের কাপে চা ঢালছে। ঢালা শেষ হতেই রাফিয়া চায়ের ট্রে হাতে নিতে গেলেই চম্পা বাধা দিয়ে বলে, ভাবি, আমি নিয়ে যাই এটা। রাফিয়া না সূচক মাথা নাড়িয়ে বলে। ওখানে কে কে উপস্থিত আছে? চম্পা সহজ স্বীকারোক্তিতে বলে, খালুজান, আপনার বাবা আর আপনার মামা। তোর খালুজানকে ছোটবেলা থেকেই দেখা দিত। তুই ছোট থেকেই তো শ্বশুর বাবাকে দেখা দিস। শ্বশুর বাবা তোকে মেয়ের মতো করে লালন পালন করে, তাই ওনার কথা বাদ দিলাম। কিন্তু আমার বাবা আর মামাকে দেখা দেয়া কি জায়েজ তোর জন্য? চম্পা রাফিয়ার কথায় মাথা নিচু করে নেয়। মিনমিন স্বরে বলে ওঠে, না ভাবি। মাথায় রাখতে হবে কিন্তু এটা। তুই এখন যথেষ্ট বড়, তাই পর্দা করতে শুরু কর ঠিক মতো। এতটা খামখেয়ালিভাবে চলাফেরা করা বন্ধ কর। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আচ্ছা ভাবি, মনে থাকবে। বলেই মাথাটা নিচু করে নেয় চম্পা। রাফিয়া সেই দিকে তাকিয়ে হেসে চম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। এইদিকে রাফিয়ার মামার সাথে আমজাদ সাহেবের সব কথা ফাইনাল হয়ে গেছে। বেঁচে থাকলে ইনশাল্লাহ রাফিয়ার মামাতো বোন সুবর্ণার বিয়েতে আমজাদ সাহেব সবাইকে নিয়ে যাবে। আমজাদ সাহেব রাজি হওয়াতে রাফিয়ার মামা যেন খুশিতে আটখানা হয়ে গেল। রাফিয়ার শ্বশুরের সাথে ওনার সাথে জম্পেস্ট মিল আছে। দুইজনেই খোশ গল্প করার লোক। তাই রাফিয়ার মামার কাছে রাফিয়ার শ্বশুরকে প্রথম থেকেই ওনার বেশ পছন্দ। একজন তো আছে নিজের মতো। রাফিয়া চায়ের ট্রে এনে তাদের সামনে রাখতেই 3 জনে 3 কাপ চা হাতে তুলে নিল। চায়ের থেকে উত্তপ্ত ধোঁয়া উঠছে, বাষ্প ছড়াচ্ছে। রাফিয়ার মামার আবার গরম গরম চা পান করা পছন্দ। ওনার ভাষ্য মতে ধোঁয়া ওঠা গরম চা যদি ফু দিয়ে না পান করা যায় তাহলে তৃপ্তি পাওয়া যায় না। তাই গরম ধোয়া ওঠা চায়ের কাপে তিনি ফু দিতে নিবে এমন সময় রাফিয়া বলে ওঠে, কি করছো কি মামা? চা পান করার মাঝপথে হঠাৎ রাফিয়ার বাধা পেয়ে রাফিয়ার মামা হক চাপিয়ে যায়। বুঝতে না পেরে রাফিয়ার দিকে দৃষ্টি ফেলে রাফিয়াকে বলে, কি হয়েছে রে মা? চা ফু দিয়ে কেন পান করছো? ফু দিয়ে না খেলে যে তৃপ্তি পাই না। বলেই তিনি হেসে দেন। রাফিয়া তপ্ত নিঃশ্বাস ফেলে তার মামার উদ্দেশ্যে স্বগোক্তি করে বলে, অতি শীঘ্রই এই অভ্যাস বদলাও মামা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন গরম খাবার না খেতে এবং খাবার যাতে ফু দিয়ে না খাওয়া হয়। তাছাড়াও সাইকোলজির মতে মানুষের নিঃশ্বাসে বিষ থাকে, আর মানুষ যখন কোনো খাবারে ফু দিয়ে খায় তখন তার খাবারে নিঃশ্বাসে বিষটা মিশে যায়, যা মানব দেহের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে।
তাই সাইকোলজিও গরম খাবার খেতে নিষেধ করেছে এবং খাবারে ফু দিতে নিষেধ করেছে। তবে সাইকোলজির আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গিয়েছেন, পরেই বিজ্ঞান বলে কথাটা। তাই খাবার ফু দিয়ে খাবেন না মামা, আস্তে আস্তে অভ্যাস বদলাতে শুরু করো মামা। রাফিয়ার কথা শেষ হতেই রাফিয়ার মামা বলে ওঠে, ঠিক আছে রে মা, আমি চেষ্টা করব অভ্যাসটা বদলানোর জন্য। ছোটবেলা থেকেই এই অভ্যাস তো, তাই এখনো রয়ে গেছে। আচ্ছা মামা, আজ থেকেই শুরু করো অভ্যাস বদলানো। বলেই রাফিয়া তার মা আর শাশুড়ির রুমে চলে যায়। সেখানে চম্পা নাস্তা দিয়ে এসেছে। রাফিয়া আর চম্পা এসে তাদের সাথে খোশ গল্পে সামিল হলো। রাফিয়া তার শাশুড়ির পাশে বসে কথা বলছে। কথা বলতে বলতেই রাফিয়া সাবিনার কাঁধে মাথা এলিয়ে দেয়। সাবিনা রাফিয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে দেয়। রাফিয়ার মা এই দৃশ্য দেখে খুশি হয় বেশ। দ্বিতীয়বারও একই পরিবারে মেয়ের বিয়ে হয়েছে। মেয়ে যে সুখে আছে এই দৃশ্যটা দেখেই তিনি বুঝতে পারছেন। তিনি জানেন সাবিনা মানুষটা রাফিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তাই তো সাফওয়ানের জন্য প্রস্তাব দিতেই রাজি হয়ে গিয়েছিল। সত্যিই মেয়েটা আলহামদুলিল্লাহ সুখেই আছে। সাবিনা মেয়েটাকে পরের ঘরের মেয়ে ভাবেনি কখনো। ইসলামী গানটা গাইতে গাইতে কাবার থেকে জামা কাপড় নিচ্ছিল সাফওয়ান। মাত্রই অফিস থেকে এসেছে। এসেই ফ্রেশ হওয়ার জন্য কাবার থেকে জামা কাপড় নিচ্ছিল আর ইসলামী গানটা গাইছিল। জামা কাপড় নিয়ে কাবার্ড বন্ধ করে পেছনের দিকে তাকাতেই দেখে রাফিয়া তার দিকে জহুরের চোখ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ রাফিয়া এরকম দৃষ্টি নিজের দিকে থতমত খেয়ে যায় সাফওয়ান। সে রাফিয়ার দিকে তাকিয়ে দেখে রাফিয়া এখনো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফিয়া এক নজরে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের কেমন জানি লজ্জা লজ্জা লাগলো। লজ্জা পেয়ে চোখ নামিয়ে গেল। এইদিকে সাফওয়ানকে লজ্জা পেয়ে মুখ নিচের দিকে করে ফেলতে দেখে অবাক হয়ে যায় রাফিয়া। আরেকটু ভালো করে দৃষ্টি ফেলতেই দেখে সাফওয়ানদের মতো ব্লাশিং করছে। এটা দেখে রাফিয়া পুরো আহম্মক হয়ে গেল। সাফওয়ান আর একবার মাথা তুলে তাকায় রাফিয়ার দিকে। রাফিয়াকে আগের ন্যায় থাকতে দেখে সাফওয়ান পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সেই দিকে তাকিয়ে রাফিয়া হেসে ওঠে। হাসতে হাসতে রাফিয়া বলে ওঠে, আপনার সামনে অভিমানের অভিনয় করা দেখছি কষ্টসাধ্য হয়ে পড়ছে। আপনার এসব কাণ্ড দেখেই তো আমার পেট ফেটে হাসি আসছে। ছেলেরাও মেয়েদের ব্লাশিং করে, আপনাকে না দেখলে বিশ্বাসই করতাম না সাফওয়ান। বলেই রাফিয়া ব্যালকনিতে চলে যায়। এইদিকে ওয়াশরুমে আয়নায় নিজেকে নিজেই বকছে সাফওয়ান। মেয়েদের মতো ব্লাশিং করার এই অভ্যাস তার আসলো কোথা থেকে? না জানি রাফিয়া কি ভাবছে। ভেবেছে বউয়ের অভিমান মুছবে, উল্টে নিজেই লজ্জা পেয়ে বসে আছে বউ গান শুনে ফেলাতে। ওয়াশরুম থেকে সাফওয়ান ফ্রেশ হয়ে বের হয়ে ব্যালকনির দিকে উকি দিয়ে দেখে রাফিয়ার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে আছে। সাফওয়ান গিয়ে পেছন থেকে রাফিয়াকে জড়িয়ে ধরে। রাফিয়ার চুলে মুখ ডুবিয়ে দেয়। চুলের ঘ্রাণ নেয় নাসারন্ধ্র দ্বারা। ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আমার অর্ধাঙ্গিনী কি জন্য হাসছে এখানে একা দাঁড়িয়ে? রাফিয়া সাফওয়ানের হাত ছাড়িয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, আমাদের সাথে হাসার কোনো মানুষ নেই, তাই একা একা কারণ ছাড়া হাসছি। বলেই রাফিয়া ঘরে চলে যায়। সাফওয়ান সেই দিকে তাকিয়ে মাথা চুলকে হেসে দিয়ে বলে, ইস, ভালোই অভিমানের প্রলেপ পড়েছে আমার অর্ধাঙ্গিনীর মনে। কবে ভালোবাসার প্রলেপ দিয়ে অভিমানের প্রলেপ মুছবো? বলেই সাফওয়ানও ঘরে চলে যায়। নিশুতি রাত, আকাশে তারার মেলা। এসব তাদের কাছে বসে আছে চাঁদের বুড়ি। ঝিঝি পোকার ডাক এসে কানে লাগছে। বয়ে চলছে মৃদু মন্দ বাতাস। সাফওয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। রাফিয়া এখনো তার উপর অভিমান করে আছে। যদিও রাফিয়া সেটা প্রকাশ করছে না, তবুও সাফওয়ান সেটা বেশ বুঝতে পারছে। যে স্ত্রীর অভিমান বুঝতে পারে না সে আবার কেমন পুরুষ? সাফওয়ান এসব ভেবে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঘরে চলে আসে। এসে দেখে রাফিয়া ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হওয়ার জন্য। সাফওয়ান কিছু না বলে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কিছু কাজ বাকি আছে এখনো। আবার রাফিয়ার মামাতো বোনের বিয়ে উপলক্ষে 6-7 দিনের ছুটি নিতে হবে। তাই অফিসের কাজগুলো সম্পূর্ণ করতে হবে এই একদিনের মাঝে, নয়তো বস ছুটি মঞ্জুর করবে না। রাফিয়া বের হতেই সাফওয়ান রাফিয়াকে নিজের কাছে ডাকে।
রাফিয়া কাছে আসতেই রাফিয়ার হাত টেনে ধরে আরও কাছে এনে হাতটা নিচের মাথার চুলে রেখে রাফিয়ার দিকে তাকিয়ে বলে, মাথাটা ব্যথা করছে রাফিয়া, একটু চুলগুলো টেনে দিন। বলেই রাফিয়ার দিকে তাকিয়ে মলিন হেসে আবার ল্যাপটপের মাঝে নিজের দৃষ্টি নিবদ্ধ করে। রাফিয়াও আর কিছু না বলে সাফওয়ানের চুলে হাত গলিয়ে দেয়। সাফওয়ানের চুলগুলো আস্তে আস্তে টেনে দিতে থাকে। সাফওয়ান তো নিজের কাজই করে যাচ্ছে। ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে। সাফওয়ান এখনও কাজ করে যাচ্ছে। এইদিকে রাফিয়া তো সাফওয়ানের পাশে বসে সাফওয়ানের চুল টানছে আর ঘুমে ঢুলছে। সাফওয়ান হঠাৎ পাশে তাকাতেই রাফিয়াকে ঘুমে ঝিমাইতে দেখে মুচকি হেসে রাফিয়ার মাথাটা নিচের কাঁধের উপর হেলে দেয়। মাথা রাখার মতো কিছু পেয়ে যেন রাফিয়ার আরাম পেল, তাই আরেকটু নড়ে চড়ে বসে সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে কাঁধে আরেকটু আরাম করে রেখে গভীর ঘুমে তলিয়ে পড়ে। সাফওয়ান রাফিয়ার দিকে তাকিয়ে স্মিত হাসে। রাফিয়ার মুখের উপর একগাছি চুল এসে পড়েছে। সাফওয়ান তার ল্যাপটপটাকে সামনে এনে ক্যামেরা চালু করে। টি টেবিলের উপরে ল্যাপটপটা রেখে ক্যামেরাতে 5 সেকেন্ডের টাইমার দিয়ে রাখে। ক্যামেরা চালু হতেই রাফিয়ার দিকে এসে মুচকি হেসে তাকিয়ে থাকে। এইদিকে টাইমার শেষ হয়ে ক্যামেরায় ক্লিক হয় আর সাফওয়ান আর রাফিয়ার ছবিটা ক্যামেরা বন্দি হয়ে যায়। ঠিক সেইভাবেই সাফওয়ান রাফিয়ার কপালে নিজের অধর ছুঁয়ে দেওয়া আর একটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে। রাফিয়ার মাথাটা কাঁধের মাঝে রেখেই ল্যাপটপ ঘেটে সবগুলো কাজ শেষ। কাজ শেষ করতে করতে রাত 1:30 বেজে যায়। ল্যাপটপ বন্ধ করে টি টেবিলের উপরেই রেখে দেয় সাফওয়ান। এতক্ষণ কাজ করায় ঘাড় আর কোমর ব্যথা করছে এখন, আর রাফিয়ার মাথাটা কাঁধে থাকায় কাঁধ ব্যথা করছে। তবুও যেন এতে সুখ সুখ অনুভূত হচ্ছে। রাফিয়ার একটা বিশেষ গুণ এই অভিমানের মাঝে সাফওয়ান খুঁজে পেয়েছে। রাফিয়া সাফওয়ানের উপর যতই অভিমান বা রেগে থাকুক না কেন, সাফওয়ানের প্রতিটা কথা যথাযথভাবে রাখে। মুখ গোমরা করে রেখে কথা বলা বন্ধ করে না, কিংবা খারাপ ব্যবহারও করে না, কিন্তু কথাতে ঠিকই অভিমান ফুটে ওঠে। সাফওয়ান অতি সন্তর্পণে রাফিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। লাইট অফ করে ড্রিম লাইট দিয়ে নিচেও শুয়ে পড়ে রাফিয়াকে জড়িয়ে ধরে। এতটুকু গান গাইতেই রাফিয়া ওয়াশরুমের থেকে ড্রেস চেঞ্জ করে রুমে আসে। ওয়াশরুম থেকে সে সাফওয়ানের গান গাওয়াটা ঠিকই শুনেছে। সাফওয়ান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়না দেখছে আর চুল আঁচড়াচ্ছে। রাফিয়া বোরখা নিকাব পরছে আর সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। রাফিয়াকে তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান বলে ওঠে, কি হয়েছে রাফিয়া, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? রাফিয়া আগের ন্যায় সাফওয়ানের উপর নিজের দৃষ্টি স্থির রেখে বলে, না, ইচ্ছে করলো আর কি আপনার দিকে তাকিয়ে থাকতে। আমি কি আগের থেকেও কালো হয়ে গেছি রাফিয়া? হেই, সব আপনার দোষ। সাফওয়ানের কথায় রাফিয়া অবাক হয়ে যায়। এই লোক কালো হয়ে গেছে কে বলেছে? আর তার কালো হয়ে যাওয়ার পিছনে রাফিয়ার কি দোষ সেটাই রাফিয়া বুঝতে পারছে না। রাফিয়া সাফওয়ানের দিকে অবাক হয়নি, তাকিয়ে বলে, আপনার কালো হয়ে যাওয়ার পেছনে আমার কি দোষ? কে বলেছে আপনি কালো হয়ে গেছেন? এই যে আপনি যে এখন প্রায় আমার দিকে সন্দেহী চোখে তাকিয়ে থাকেন, তাই আমি কালো হয়ে যাচ্ছি। তাকানোটাই কি স্বাভাবিক না? যেই ব্যক্তির মুখে আগে গুনগুন আওয়াজটা পর্যন্ত শুনতাম না, আর সেই ব্যক্তি ইদানিং গান গাইছে শুনিয়ে শুনিয়ে, তাও আবার বউ নিয়ে। আপনার মতলবটা কি সত্যি করে বলুন তো? রাফিয়ার কথা সাফওয়ান কতটুকু বুঝেছে কে জানে, কিন্তু কিছু একটা আনমনে ভেবেই রাফিয়াকে বলে ফেলে। পুরুষের জন্য 4 বিয়ে হালাল তো। কথাটা বলেই চেহব্বা কিছুটা সামনে এনে দাঁত দিয়ে কাটে। মনে মনে বলে ওঠে, ইস রে, কি বলে ফেললাম। সাফওয়ানের মুখে 4 বিয়ে হালাল কথা শুনে রাফিয়া সাফওয়ানের দিকে চোখ বড় বড় করে তাকায়। সাফওয়ান মুখে এই কথা শুনে যেন তার চোখ কোটর থেকে বেরিয়ে আসবে। রাফিয়া সাফওয়ানের উদ্দেশ্যে স্বগোক্তি করে বলে, 4 বিয়ে হালাল, তাই না? সেই জন্যই তো আজকাল বউ নিয়ে গান ফুটেছে মুখে, আরেক বিয়ে করার সিদ্ধান্ত চলছে মনে মনে। হ্যাঁ, এই ছিল আপনার মনে? আরে না, ওটা তো আমি এমনি মজা করে বলেছি। সরি, আর বলবো না। আমি সত্যি বলছি, আমি আর কোনো বিয়ে করব না। এক বউ সামলাতে পারি না, আবার আর এক বউ কেন আনতে যাব? না না, দরকার নেই, আপনি থাকুন, আর কারো দরকার নেই।
সাফওয়ান আর কিছু বলতে যাবে তার আগেই রাফিয়া ঘর থেকে বের হয়ে যায়। সাফওয়ান সেই দিকে তাকিয়ে মুখটা মলিন করে নিঃশ্বাস ফেলে, নিজেকে নিজে বকতে বকতে বলে, সাব্বাস সাফওয়ান, সাব্বাস। এই না হলে তুই পদার্থবিহীন অপদার্থ স্বামী। বউয়ের অভিমান ভাঙানোর বদলে 4 বিয়ে হালালের কথা বলে আরো এক ধাপ অভিমান করার জন্য প্রলেপ দিলি। তোকে তো তেলা পোকা দিয়ে বানানো মেডেল দেয়া দরকার। কথাগুলো বলেই আবার রেডি হতে থাকে আর মনে মনে পণ করেছে কালকের মধ্যে ইনশাল্লাহ রাফিয়ার অভিমান সরিয়ে দিবে মন থেকে। আর যদি না পারে তাহলে শাস্তির স্বরূপ অফিস কাজ সব বাদ দিয়ে 24 ঘন্টা রাফিয়ার কাছে কাছে থাকবেন। কিন্তু এটা কি শাস্তির মধ্যে পড়ে? রাফিয়ার ঘর থেকে বের হয়ে হাসতে থাকে। দিন দিন সাফওয়ানের কথাগুলোতে তার বড্ড হাসি পায়, তবুও সাফওয়ানের সামনে বহু কষ্টে হাসি চেপে রাখে। সাফওয়ান ভাবছে সে সাফওয়ানের উপরে অভিমান করে আছে, কিন্তু আসলে তো অভিমান করে নেই, সাফওয়ানের সামনে অভিমান করে থাকার অভিনয় করছে। সে দেখতে চায় কিভাবে সাফওয়ান তার অভিমান ভাঙায়। এইদিকে রাফিয়াকে হাসতে হাসতে রুম থেকে বের হতে দেখে চম্পা এগিয়ে যায়। রাফিয়া চম্পাকে নিজের সামনে দেখে বলে, কিছু বলবি চম্পা? চম্পা হাসি দিয়ে বলে, ভাবি, ভাইজান আপনাকে খুব সোহাগ করে তাই না? চম্পার মুখে এমন কথা শুনে রাফিয়া কিছু বলার আগেই পেছন থেকে সাফওয়ান কেসে ওঠে। চম্পার কথা সাফওয়ান থতমত খেয়ে দৃষ্টির অন্যদিকে তাকিয়ে নিচে সরে যায়। চম্পা এখনো হয়েছে দাঁত বের করে। রাফিয়া চম্পাকে কড়া গলায় কিছু বলতে নিবে এর আগেই সাবিনা নিচ থেকে ডেকে ওঠে তাড়াতাড়ি আসার জন্য। সাবিনা নিচ থেকে কিছু না বলে চম্পাকে নিয়ে নিচে চলে যায়। আজকে সবাই রাফিয়ার মামাদের বাসায় যাবে, তাই তো সকাল থেকেই রেডি হওয়া শুরু করেছিল। মাঝখানে সাফওয়ান রাফিয়ার মান অভিমানের খেলায় কিছুক্ষণ দেরি হয়ে গেছে। রাফিয়া আর চম্পা নিচে আসতেই সবাই মিলে বেরিয়ে পড়ে গন্তব্যে। সাফওয়ান রাফিয়ার দিকে তাকাচ্ছে না ঠিক মতো, রাফিয়াও লজ্জায় সাফওয়ানের দিকে ঠিক মতো তাকাচ্ছে না। দুইজনের দিকে আর চোখে একবার নজর দিয়ে আবার দৃষ্টি ঘুরিয়ে নেয়। আর তাদের এই লুকোচুরি চাহনির কারণ হলো চম্পার কথাটা। ভাবি, ভাইজান আপনাকে খুব সোহাগ করে তাই না? কথা মনে পড়তেই রাফিয়া সাফওয়ান দুইজনেই লজ্জায় দুইজনের দিক থেকে চোখ ঘুরিয়ে নেয়। ফেরি লাইট মরিচপাতির আলোয় চারদিকে ঝিকিমিকি করছে। কৃত্রিম আলোর ঝলকানিতে পুরো রাতের পরিবেশ এখন আলোড়ন মুখর। বিয়ে বাড়িতে রাতের পরিবেশ হলো অধিক মানুষের উপস্থিতিতে জনসমাগম অবস্থা। বাচ্চাদের হই হুল্লোড়ের চারিদিকে আওয়াজ চারিদিকে মুখরিত হচ্ছে। বাড়ির রাস্তা থেকে ঘরের সামনে পর্যন্ত ঝিলিকবাতি লাগানো হয়েছে, আর বাড়ির রাস্তার মাথায় বিয়ের গেট লাগানো হয়েছে। সন্ধ্যার কিছুক্ষণ আগেই রাফিয়ার মামার বাড়িতে এসে পৌঁছয়। গাড়ি থেকে নেমেই সাফওয়ান আর আমজাদ সাহেব আশেপাশে একটা মসজিদে মাগরিবের নামাজ পড়তে চলে যায়। আসার পথে গাড়ি থামিয়ে আসর নামাজ পড়ছে, আর জোহরের নামাজ পড়েই বাড়ি থেকে বের হয়েছিল। রাফিয়া, সাবিনা, চম্পা বাড়ির ভিতরে ঢুকে ব্যাগ নিয়ে রাফিয়ার মামি আর রাফিয়ার মা তাদের দেখে এগিয়ে আসে। রাফিয়ার মামি সাবিনাকে সালাম দিয়ে মোলাকাত করে, তাকে নিয়ে ভিতরে নামাজ রুমে চলে যায়। রাফিয়া আর চম্পা তাদের পিছন পিছন যায়। রাফিয়া, সাবিনা, চম্পা তিনজনেই অজু করে নামাজ রুমে এসে নামাজে দাঁড়িয়ে যায়। এখন আর খোশ গল্প করে নামাজের ওয়াক্ত খোয়াতে চায় না। মাগরিব নামাজের ওয়াক্ত এমনিতেই সংকীর্ণ। মাগরিব নামাজ শেষ হতেই সবাই মিলে নাস্তা করতে বসে। পুরুষদেরকে ডাইনিং টেবিলে নাস্তা দিয়েছে, আর মহিলারা সবাই ভিতরে। রাফিয়া নাস্তা করতে না বসে সুবর্ণের রুমের দিকে অগ্রসর হয়ে সুবর্ণার সাথে দেখা করার জন্য এসেছে। থেকে সুবর্ণার সাথে কথা হয়নি, দেখা হয়নি। রাফিয়া সুবর্ণার রুমের দরজা নক করতেই ভিতর থেকে সুবর্ণা বলে ওঠে, কে? রাফিয়া প্রতি উত্তরে বলে, আমি সুবর্ণা, আসবো ভেতরে? আয় আপু। রাফিয়া অনুমতি পেয়ে রুমের ভিতরে প্রবেশ করে। সুবর্ণা রাফিয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, আসসালামু আলাইকুম। কেমন আছিস আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আপু। খুব খুশি খুশি মনে হচ্ছে, বিয়ে বলেই কি এত খুশি নাকি? রাফিয়ার কথা শুনে সুবর্ণা মাথা নিচু করে মুচকি হাসে। তার লজ্জা লাগছে ভীষণ। সুবর্ণাকে এত লজ্জা পেতে দেখে রাফিয়া বলে ওঠে, এত লজ্জা পেতে হবে না। ইস, লজ্জা পাচ্ছে উনি। বলেই রাফিয়া হেসে দেয়। কিছুক্ষণ চুপ থেকে রাফিয়া সুবর্ণার উদ্দেশ্যে স্বগোক্তি করে বলে,
ওই দিন আমার শ্বশুরবাড়ি গিয়ে বলেছিল বড় কোনো আয়োজন করবে না বিয়েতে, শুধু আত্মীয় স্বজন থাকবে। তাহলে আজ এসে যে দেখলাম বিশাল আয়োজন। রাফিয়ার কথাতে সুবর্ণা কিছুক্ষণ চুপ থাকে, মৌনতা কেটে দিয়ে বলে, বাবার প্ল্যান ছিল ছোট আয়োজন করার, কিন্তু কিছুদিন আগে ছেলের বাড়ি থেকে ছেলের বাবা আমার বাবাকে ফোন করে বলে এই বাড়িতেও যাতে বড় করে গেট লাগিয়ে আয়োজন করা হয়। ছোটোখাটো আয়োজন করলে ওনার আত্মীয় স্বজন নাকি মন্দ কথা বলবে, তাই বাবা এখন আবার এইসব ব্যবস্থা করেছে। আশ্চর্য কথা, এখানে মন্দ কথা বলার কি আছে? ওনারা কি জানেন না স্বল্প খরচের বিয়েতে আল্লাহ সুবহানাহু তাআলা বরকত দেয় বেশি? তাহলে কিসের এত দুনিয়াবি সকলের জন্য মন মতো আয়োজন করতে হবে? জানি না রে আপু, বাবা চাইছিল এত আয়োজন না করতে, কিন্তু এখন তো কাবিন হয়ে গেছে। যদি এতে ছেলের বাবা রেগে গিয়ে উল্টা কিছু বলে, তাই বাবা আর কিছু বলেনি। থাক আপু, তুই কাউকে আর এ নিয়ে কিছু জিজ্ঞেস করিস না, বুঝিসই তো পরে বিয়ে বাড়ি রাগারাগি হলে উল্টা বেশি ঝামেলা। আমার আর কিছুই বলার নেই, তবে ছেলের বাড়ির এমন কাজ আমার মোটেও পছন্দ হয়নি। আমার হাজবেন্ডেরও এত আয়োজন পছন্দ না আপু, কিন্তু ওই যে ওনার বাবার কারণে এখন তাদের বাড়িতেও বড়সড় করে আয়োজন চলছে। আল্লাহ হেফাজত দান করুক এদের। বলেই আর এক মুহূর্ত সুবর্ণার পাশে না থেকে রুম থেকে বের হয়ে আসে। সুবর্ণার রুমের বাম পাশের এক রুম পরেই সাফওয়ান আর রাফিয়াকে থাকতে বলা হয়েছে। মাঝখানের রুমটাতে সুবর্ণার নানু থাকে। রাফিয়া সুবর্ণার রুম থেকে বের হয়ে এসে নিজেদের বরাদ্দকৃত কৃত্রিম রুমটার যাওয়ার জন্য পা বাড়ায়। মাঝখানের রুমের সামনে আসতেই ভিতর থেকে সুবর্ণার নানু রাফিয়াকে ডেকে ওঠে। দরজা খোলা ছিল বিধায় তিনি রুমের ভিতরে থেকেই রাফিয়াকে যেতে দেখেছ। রাফিয়া মাথায় ওড়নাটা ভালোভাবে টেনে নিয়ে রুমের ভিতরের দিকে পা বাড়ায়। রুমের ভিতরে সুবর্ণার নানু আর তার বোন বসে বসে পান খাচ্ছে। রাফিয়া দুইজনকে একটু ভালো করে পরখ করে। পান খাওয়া ঠোঁট দুটো লাল হয়ে আছে, সবগুলো দাঁত নেই মাড়িতে, যেই কয়টা আছে সেগুলো কিছুটা ভেঙে পড়া। মাড়িতে লেগে থাকা অর্ধেক দাঁতগুলো লাল কালো রঙের সংমিশ্রণ হয়ে গেছে। রাফিয়া যখন ওদের খুঁটিয়ে দেখতে ব্যস্ত, তখন সুবর্ণার নানু হাতের আঙ্গুলে চুন নিয়ে মুখে দিয়ে রাফিয়ার দিকে তাকিয়ে বলে, শুনলাম মেয়ে তুমি নাকি আবার বিয়ে করেছো? ওনার কথাই রাফিয়ার ভাবনার চাদরে ফুটো হয়। রাফিয়া সম্বিত ফিরে এসে স্বগক্তি করে বলে, জি আলহামদুলিল্লাহ। রাফিয়ার উত্তর পেতেই সুবর্ণার নানুর বোন বলে ওঠে, এক স্বামী না মরতেই আর এক বিয়ে করে ফেললে? তস হয় না বুঝি আর এক বিয়ে করার জন্য? ওনার কথা শুনে রাফিয়ার গা ঘিন ঘিন করে উঠলে। একটা মেয়ে কিভাবে আর একটা মেয়েকে এভাবে খারাপ কথা বলতে পারে? রুচিতে বাঁধে না। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য যে আমরা মেয়েরাই অন্য মেয়েকে দেখতে পারি না। সারাদিন দোষ খুঁজে বেড়াই, নয়তো এটা ওটা বলে খোঁটা দিয়ে থাকি। এসব ভাবতেই রাফিয়ার চোখ জ্বলে উঠল, চোখের কোটরে পানি টইটম্বুর হলো। তবুও দমে যাওয়ার চেষ্টা না করে উদ্যম গলায় স্বগক্তি করে বলে ওঠে, মুখে মুখে উত্তর দেওয়ার জন্য মাফ করবেন নানু আপু। আমি যতদূর জানি আপনিও 2 বিয়ে করেছেন। আপনার প্রথম স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, দ্বিতীয় স্বামী মৃত। তো আমারও তো প্রথম স্বামী মারা গেছে, বিধায় আমি দ্বিতীয় বিয়ে করেছি। তাহলে আপনি কেন আমাকে কথা শোনাচ্ছেন? আপনার আর আমার ক্ষেত্রে তাহলে কি পার্থক্য? আপনিও তো আপনার প্রথম স্বামী চলে গেছিল বিধায় দ্বিতীয় বিয়ে করেছিলেন। তাহলে আমাকে কেন এত কথা বলছেন? তবে কি আপনারও বুঝি সহ্য হচ্ছিল না আরেক বিয়ে করা পর্যন্ত? রাফিয়ার কথা শুনে সুবর্ণার নানু আর তার বোন দুইজনেই তেতে ওঠে। সুবর্ণার নানু তার বোনকে রাফিয়া এভাবে কথা বলার কারণে কথায় তিক্ততা মাখিয়ে খেপে উঠে বলে, এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমার বোনকে অপমান করো, বড়দের মুখে মুখে কথার উত্তর দিচ্ছ। নিজের কোন রূপ দেখিয়ে দেবরকে বিয়ে করেছিলে, যে তোমার দেবরও বয়সের বড় একটা মেয়েকে বিয়ে করেছে? এদের এসব কথায় রাফিয়ার চোখ ফেটে কান্না আসছে। মানুষ কিভাবে এত নোংরা কথা বলতে পারে? রাফিয়া চুপ করে নজর ঘুরিয়ে কান্না আড়াল করার চেষ্টা করছে। বাইরের সকলের সাথে কাজ করছিল সাফওয়ান। রাফিয়ার মামা তাকে জোর করে রুমে পাঠায় বিশ্রাম নেওয়ার জন্য। জামাই মামা শ্বশুর বাড়ি এসে কাজ করছে, এটা লজ্জাজনক বলে মনে হলো তার কাছে। তাই দেখা মাত্রই সাফওয়ানকে জোর করে ঘরে পাঠিয়ে দেয়। সাফওয়ান বাসার ভিতরে ঢুকে একবার ড্রয়িং
রুমে চোখ বুলিয়ে নেয়। না, রাফিয়া এখানে নেই। তাই আবার নজর ঘুরিয়ে হেসে দিয়ে উপরে উঠতে থাকে। বউটা এমনিতেই অভিমান করে আছে। এত কাজ আর মানুষের মাঝে আর সাথে থাকার দুদণ্ড সময়ও হচ্ছে না। যদিও সকলে কাজ করতে বারণ করেছে তাকে, তবুও ও বসে তো থাকা যায় না। ইদানিং রাফিয়ার কাছে কাছে থাকতে বড্ড বেশি ভালো লাগে। রাফিয়াকে রাগিয়ে দিতে, তার সাথে খুনসুটিতে মেতে থাকতে, কথা বলতে ভালো লাগে। এসব ভেবেই হাসতে থাকে সাফওয়ান। রুমের দিকে পা বাড়াতে গেলেই সুবর্ণার রুমের পাশের রুম থেকে আসা কথা শুনে সাফওয়ানের পা স্থির হয়ে যায়। রুমের আরেকটু সামনে গিয়ে পর্দার আড়ালে দাঁড়াতেই শুনতে পায় ভিতর থেকে সুবর্ণার নানু রাফিয়াকে ঝাঝালো গলায় বলে ওঠে, এক স্বামীর সাথে তো 5 মাস সংসার করছো, আর এক স্বামীর সাথে তো এখনো করছো, তাহলে এখনো বাচ্চা কাচ্চা মা হতে পারো নাই কেন? বাচ্চা নাওনি কেন? নাকি মা হতে পারবে না কখনো? রাফিয়া নীরবে চোখের পানি ফেলছে। এতক্ষণ সে প্রতিটা কথার উত্তর দিলেও এখন সেই কথা শুনে চুপ করে আছে। বাইরে দাঁড়িয়ে সাফওয়ান এসব শুনে এক মুহূর্ত অপেক্ষা না করে পর্দার আড়ালে থেকেই রাফিয়াকে ডেকে কাছে আসতে বলে। রাফিয়া তার কাছে আসতেই রাফিয়াকে নিয়ে পর্দার আড়ালে থেকেই সুবর্ণার দুই নানুর উদ্দেশ্যে সাফওয়ান বলে ওঠে, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলাটা নিশ্চয়ই নিজেকে মূর্খ হিসেবে পরিচয় দেওয়া বলে আমি বুঝি। আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন। বলেই সাফওয়ান রাফিয়াকে নিয়ে নিজেদের ঘরে ফিরে আসে। রুমের দরজা আটকে দিয়ে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। রাফিয়ার চোখের পানি মুছে দিয়ে কপালে অধর ছুঁয়ে দেয়। জড়িয়ে ধরে রাখে রাফিয়াকে নিজের প্রশস্ত বক্ষে। রাফিয়া সাফওয়ানের শার্ট ভিজায় চোখের পানি দিয়ে। সাফওয়ান সান্ত্বনার সুরে রাফিয়াকে বকে ওঠে, কাঁদবেন না রাফিয়া, এসব মানুষদের এসব নোংরা কথা শুনে কাঁদতে নেই। এদের মন মানসিকতাটাই খারাপ। অন্যকে মন্দ কথা শোনানো এদের অভ্যেস। তাই এসব লোকদের কথা শুনে কাঁদবেন না। রাফিয়ার কান্না থামার কোনো নাম নেই। এখন হেঁচকি তুলে কান্না করছে। সাফওয়ান এবার হাসি দিয়ে মৃদু কণ্ঠে রাফিয়ার কানের কাছে গিয়ে বলে, রাফিয়া, আপনি এমনভাবে কাঁদছেন মনে হচ্ছে আমি যেন সত্যি যার বিয়ে করে ফেলেছি, আর আপনি 3টা সতীন পেয়ে খুশিতে কান্না করছেন আমাকে জড়িয়ে ধরে। এখন আমি চিন্তা করছি আপনার এই কান্না আল্লাহ আবার কবুল করে সত্যি না জানি আপনার 3টা সতীন হয়ে যায়। সাফওয়ানের কথা শুনে রাফিয়া সাফওয়ানের বুক থেকে মাথা তুলে তাকায়। সাফওয়ান ঠোঁটে হাসির রেখা দেখা যাচ্ছে। রাফিয়ার চোখ আবারও ভিজে উঠছে। সাফওয়ান রাফিয়াকে কিছু বলতে নিবে, রাফিয়া না শুনেই ব্যালকনিতে চলে যায়। রাফিয়ার যাওয়ার পানে তাকিয়ে সাফওয়ান হেসে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমার বউ রেগে গেছে। বিয়েবাড়ির চারদিকে রমরমা অবস্থা। খুশির আমেজ যেন প্রতিটা কোনায় কোনায়। ছাদের উপর মেয়ে মহলের সকলে। শুধু রাফিয়া রুমে বসে আছে। সাফওয়ান রাফিয়ার অভিমান ভাঙানোর জন্য 8 বেঁধে নেমেছে। সাফওয়ান রাফিয়ার অভিমান ভাঙানোর জন্য 8 বেঁধে নেমে পড়েছে। আজ রাফিয়ার অভিমান সে ভাঙবেই ভাঙবে। কিন্তু সমস্যা একটাই, রাফিয়ার রাগ অভিমান ভাঙাতে গেলে সে উল্টে আরও রাফিয়াকে রাগিয়ে দেয়। এই জন্য নিজেই নিজেকে শখানেক বকাঝকা করে দিয়েছে। রাফিয়া ব্যালকনির ফ্লোরে বসে আছে। সাফওয়ান গিয়ে রাফিয়ার পাশে বসে পড়ে। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে উঠতে নিবে, তার আগেই সাফওয়ান রাফিয়ার হাত টান দিয়ে রাফিয়াকে নিজের কোলে বসিয়ে নেয়। রাফিয়া চোখ ছোট ছোট করে সাফওয়ানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এর আগেই সাফওয়ান রাফিয়ার ঠোঁটের উপর আঙ্গুল রেখে চুপ করতে বলে। রাফিয়াও চুপ করে যায়। সাফওয়ান রাফিয়াকে আরেকটু আবেশে জড়িয়ে নিয়ে বলে, রাগ করেছেন রাফিয়া? রাফিয়া কাট কাট গলায় উত্তর দেয়, না, রাগ করবো কেন আমি? অভিমান হয়েছে আমার উপর? সাফওয়ানের কথায় রাফিয়া কিয়ৎক্ষণ চুপ থাকে। মৌনতা কাটিয়ে রাফিয়া সাফওয়ানকে স্বগোক্তি করে বলে, না, আমার কারোর উপর অভিমান হয়নি। সাফওয়ান রাফিয়ার কথা শুনে হেসে দেয়। রাফিয়ার কথায় স্পষ্ট অভিমানের আভাস পাচ্ছে সে। রাফিয়ার চুলে মুখ গুজে দেয়। চুলের মধ্যে থাকা নেশালো ঘ্রাণটা নাসারন্ধ্র দিয়ে নিতে থাকে। চুলের মাঝে মুখ গুজে রেখেই রাফিয়াকে বলে, জানেন মানুষ অভিমান করে কার উপর? কার উপর? যাকে মানুষ বেশি ভালোবাসে তার উপরই মানুষের অভিমান জমে বেশি।
আপনি কি আমাকে ভালোবাসেন রাফিয়া? রাফিয়া চুপ করে থাকে। সাফওয়ান উত্তরের আশায় রাফিয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু রাফিয়া তো কোনো কথাই বলছে না। হ্যাঁ অথবা না কিছুই রাফিয়ার মুখোচ্ছরিত হচ্ছে না। সাফওয়ান স্মিত হেসে রাফিয়াকে বলে, নীরবতাকে তো সম্মতির লক্ষণ হিসেবে ধরা হয়। তবে কি ধরে নেব আপনি আমাকে ভালোবাসেন রাফিয়া? সাফওয়ানের কথার পৃষ্ঠে রাফিয়া কিছু বলার জন্য মুখ খুলছিল, ঠিক সেই মুহূর্তে বাহির থেকে দরজায় নক করে চম্পা রাফিয়াকে ডেকে উঠে বলে, ভাবি, ও ভাবি, ভাবি, আপনাদের খালাম্মা ডাকতেছে। রাফিয়া সাফওয়ানের কোলের উপর বসে থেকেই মৃদু চেঁচিয়ে বলে ওঠে। আসছি চম্পা, তুই যা। চম্পা আগের ন্যায় বাইরে থেকে কণ্ঠ আগের থেকে উঁচু করে বলে ওঠে। খালাম্মা বলছে আমাদের সাথে আপনারা নিয়ে যাইতে, তাড়াতাড়ি আসেন। রাফিয়া সাফওয়ানের কোল থেকে উঠতে নিলে সাফওয়ান রাফিয়ার কোমর আগের থেকেও জোরালোভাবে আঁকড়ে ধরে। রাফিয়া করুণ চেহারা নিয়ে সাফওয়ানের দিকে তাকায়। রাফিয়া পড়েছে দোটানায়। বাইরে থেকে চম্পা রাফিয়াকে ডেকে চলেছে, আর এইদিকে সাফওয়ান তাকে কোলে বসিয়ে শক্ত করে ধরে রেখেছে। সাফওয়ানের কথা রাফিয়াকে এখন যেতে দিবে না। আগে তাদের কথা বলা শেষ হোক, তারপর যেতে দেওয়া হবে। বাইরে থেকে চম্পা আরেকবার গলা উঁচু করে ডাকতেই সাফওয়ান রাফিয়াকে ছেড়ে দেয়। রাফিয়াও ছাড়া পেয়ে চট করে উঠে দাঁড়ায়। ব্যালকনি থেকে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে গায়ে মাথায় ওড়না টেনে দেয়। এই সময় পুরুষদের উপরে আসা নিষেধ, তাই আর হিজাব পরেনি। ওড়না দিয়েই ভালো করে পেঁচিয়ে নিয়েছে নিজেকে। সাফওয়ান গিয়ে দরজা খুলে দিতেই চম্পা সাফওয়ানের দিকে তাকিয়ে ৩২ পাটি দাঁত বের করে হেসে দেয়। মুহূর্তেই সাফওয়ানের মেজাজ গরম হয়ে যায়। এমনিতেই তাদের একটু প্রাইভেট কথার মাঝে এই মেয়ে এসে বাগড়া দিয়েছে, এখন আবার তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। ইচ্ছে তো করছে দিই কয়েকটা। সাফওয়ান চম্পার দিকে তাকিয়ে রুড়ো কণ্ঠে ধমকে উঠে বলে, হাসি বন্ধ কর। ৩২টা দাঁত আমারও আছে, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখি, তাই একেবারে তোর এই দাঁত দেখার কোনো ইচ্ছে নেই। তুই এটা বল, তোর সাথে আমার কিসের শত্রুতা? তুই সব সময় প্রয়োজনীয় সময় এসে ডাক কেন দিস? ইচ্ছে তো করছে তোকে একটা চটকানা লাগিয়ে দিই। সাফওয়ানের হুমকি থামকি কথা শুনে চম্পার মুখের হাসি উবে গেল। সাফওয়ান চম্পাকে আর কিছু বলার জন্য উদ্যত হয়েছে, রাফিয়া এসে বাধা দেয়। চম্পার দিকে তাকিয়ে দেখে চম্পা রাফিয়ার দিকে অসহায় চাহনি দিয়ে তাকিয়ে আছে। রাফিয়া চম্পাকে চোখের ইশারায় আশ্বস্ত করে যেতে বলে। চম্পাও বিনা বাক্যে স্থান ত্যাগ করে। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, আপনার সাথে আমার কথা আছে। সাফওয়ান রাফিয়ার কথার প্রতি উত্তরে হেসে দিয়ে বলে, জি বলুন। না এখন না, মায়ের কথা শুনে আসি তারপরে বলছি। আচ্ছা। সাফওয়ানের সাথে কথা বলেই রাফিয়া চলে যায় সাবিনার কাছে, সাবিনার কথা শুনতে। সাফওয়ানও বের হয়ে যায় বাইরের দিকে, ডেকোরেশনের কাজগুলো দেখতে। সবাই সেখানে আছে। যে পুরুষ মানুষ একা ঘরের ভিতরে বসে থাকার কোনো মানেই হয় না, তাই নিচে চলে যায়। সাবিনার সাথে কথা বলে রাফিয়া মাত্র এসে ঘরে ঢুকেছে। রাফিয়ার পরপর সাফওয়ানও এসে ঘরে প্রবেশ করে। ডেকোরেশনের ওখানে আগুনের পাশে দাঁড়ানোর ফলে গায়ের টি শার্ট ঘামে ভিজে চুপচুপ হয়ে আছে। সাফওয়ান রাফিয়ার দিকে তাকিয়ে হেসে দিয়ে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। রাফিয়া ব্যালকনিতে চলে যায়। ঘড়ির কাঁটাতে এখন রাত 11:15। বিয়েবাড়ি বিধায় এখনো শোরগোল আছে, সবার চেঁচামেচি এখনো শোনা যাচ্ছে। সাফওয়ান এসে পিছন থেকে রাফিয়াকে জড়িয়ে ধরে বলে, বলুন অর্ধাঙ্গিনী, আপনার অর্ধপূর্ণ কথা আপনার অর্ধাঙ্গের কাছে পেশ করে কথার পূর্ণতা দিন। রাফিয়া সাফওয়ানের কথার পরিপ্রেক্ষিতে হাসি উপহার দিয়ে বলে, আপনি সেই সময় চম্পার উপর রেগে কেন গিয়েছিলেন? ও সব সময় আমাদের প্রাইভেসির মাঝে এসে বাগড়া দেয়। আমার তো মনে হয় ও নজর রাখে আপনি কখন রুমে ঢোকেন। এসব মোটেও না। অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কথা বলার সময়ও চলে আসে। আর আজকে তো ওকে মা পাঠিয়েছে, এতে তো ওর কোনো দোষ নেই। আপনার মেজাজ এত গরম থাকে কেন? ঠান্ডা মাথায় কথা বলবেন এবার থেকে সবার সাথে। আপনি জানেন হাদিস শরীফে বলা আছে যে অশ্লীল ভাষা ব্যবহারকারী ও উগ্র মেজাজি মানুষ জান্নাতে যাবে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গাফিরলি। তাই আপনার কাছে আমার অনুরোধ, এবার থেকে মাথা ঠান্ডা রেখে সবার সাথে কথা বলবেন। এরকম উগ্র মেজাজের পরিবর্তন করবেন।
কি বলেছি বুঝেছেন? সাফওয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, জি আচ্ছা, বউয়ের কথা মনে থাকবে। আমি সিরিয়াস। আমিও সম্পূর্ণ সিরিয়াস আমার বউয়ের কথায়। আপনার সাথে কথা বলাটাই বেকার। বলে রাফিয়া গিয়ে ব্যালকনির অন্য পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। মিটমিট করে তারারা চলছে, চাঁদ নেই আজ আকাশে। রাফিয়া যখন মুগ্ধ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, ঠিক তখন সাফওয়ান এসে রাফিয়াকে পিছন থেকে কোমর জড়িয়ে ধরে রাফিয়ার পিঠ ঠেকায় নিচের পক্ষে। রাফিয়া মৃদু কেঁপে উঠতেই সাফওয়ান অত্যন্ত মৃদুস্বরে মোহনীয় কণ্ঠে রাফিয়ার কানের কাছে মুখ এনে বলে ওঠে, ঝিকিমিকি তারারা জ্বলছে জল জল করে। আপনাতে আমি মুগ্ধ হই রাগ অভিমান ভালোবাসার প্রতিটা প্রহরে। অল্পতেই আপনি হয়ে যান বড্ড অভিমানী। ভালো লাগে দেখতে আপনার অভিমান। করেছি আপনাকে আমার মনের কুঠির রানী। ভালোবাসি হয়নি বলা, তাই বলে কি বোঝেন না ইশারা? অপেক্ষা লগ্ন কবে শেষ হবে? দিবেন আপনি আমায় ভালোবাসার সারা? সাফওয়ানের কথায় রাফিয়ার মন কুঠিরের ঘরে কম্পন শুরু হয়। সাফওয়ানের জন্য তৈরি সুপ্ত অনুভূতি কম্পিত হতে থাকে। উত্তাল ঢেউয়ের মতো রাফিয়ার অনুভূতি ভাসছে। সাফওয়ার মুখোচ্চারিত প্রতিটি কথা তার কানে যেন প্রতিধ্বনিত হচ্ছে। মনে হচ্ছে এগুলো যেন সাফওয়ানের মন কুঠিরে রাফিয়ার জন্য সাজানো অনুভূতিগুলোর এক টুকরো ভালোবাসার প্রকাশ। এই মেয়ে, বিয়ের মতো একটা অনুষ্ঠানেও তুমি এসব আল্লাখাল্লা পরে এসেছো কেন? বিয়ের মতো একটা দিন কি এসব বোরকা না পরলে হয় না? রাফিয়ার পাশ থেকে কথাটা বলে ওঠে সুবর্ণার শাশুড়ি। রাফিয়া মহিলাটির দিকে চোখ ছোট ছোট করে নজর দেয়। গোলাপি রঙের একটা শাড়ি পরা মহিলাটি, মাথার চুলগুলো স্টাইল করে পেঁচিয়ে লাগানো। বয়স মোটামুটি হলেও রাফিয়ার মনে হচ্ছে মহিলাটি হাইফাই সাজ দিয়ে নিজের বয়স আড়াল করার চেষ্টা করছে। মহিলাটির দিক থেকে চোখ সরিয়ে রাফিয়া নিজের দিকে নজর দেয়। সে নিজেকে পরখ করে দেখে সে খারাপ কি পড়েছে। কালো বোরখা, বড় একটা হিজাব দিয়ে সম্পূর্ণ বাহুসহ মাথা ঢাকা, আর সর্বশেষে নিকাব দিয়ে মুখ ঢেকেছে। এই তো বেশ। এখানে রাফিয়া খারাপের কিছু খুঁজে না পেয়ে মহিলাটার উদ্দেশ্যে বলে ওঠে। কথা বলার এক পর্যায়ে জাবের সাফওয়ানকে বলে ওঠে, বিয়ের পরের দিন আপনাদের দেখলাম না যে ভাইয়া, চলে গেলেন কেন? জাবেরের কথায় সাফওয়ান মৃদু হাসি দেয়। মৃদু হাসির রেখা টানে, সামনের দিকে তাকিয়ে থেকে আবার দৃষ্টি ফিরিয়ে জাবেরের দিকে তাকিয়ে বলে, দৃষ্টি হেফাজতের জন্য ভাইয়া। দৃষ্টিকে হেফাজত রাখার জন্য চলে এসেছিলাম পরের দিন সকালে। সাফওয়ানের কথা জাবের বুঝতে পারেনি, তাই নিজের দুই ভ্রু কুঁচকে ফেলে সাফওয়ানকে বলে, মানে ঠিক বুঝতে পারিনি ভাইয়া, কি বলছেন? আপনি নিজের চোখে দেখেছেন ভাইয়া, আপনার আর সুবর্ণার বিয়েতে সবার পোশাক আশাকের কী অবস্থা ছিল। সবাই হালাল বিয়েটাকে আধুনিকের ছোঁয়া লাগাতে গিয়ে কী অবস্থা করেছিল। আর একজন পুরুষের একজন নারীর দিকে তাকানো মানে সেটা চোখের জিনা, ফিতনা। আমরা সেই দিন চলে এসেছিলাম। সেই দিন বাড়িতে তখনও বিয়ের আমেজ চলছিল। চারদিকে পুরুষ মহিলাদের আনাগোনা চলছিল, যার জন্য নিজেদের দৃষ্টি হেফাজতে রাখা দায় হয়ে পড়েছিল। সবার দিকে দৃষ্টি নিবন্ধন করা কখনো বৈধ হতে পারে না। আপনি আপনার গায়ের মহরমদের উপর প্রথমবার বেখেয়ালি দৃষ্টি ফেললে তা গুনাহ হিসেবে ধরা না হলেও দ্বিতীয়বার তাকানোটা চোখের জিনায়ের অন্তর্ভুক্ত হবে। তাই নিজের দৃষ্টি হেফাজতে রাখাটা জরুরি হয়ে পড়েছিল। আমি যতই নিজের দৃষ্টিকে হেফাজত রাখি না কেন, শয়তান আমাকে তার প্ররোচনার শিকারী বানাতে কতক্ষণ। জানেন পুরুষের জন্য সব থেকে বড় ফিতনা কি? পুরুষের জন্য সব থেকে বড় ফিতনা হলো নারী। কিন্তু আফসোসটা কি জানেন? এটা আমরা কেউই আমলে নেই না। একটা মেয়েকে দেখলে শয়তান আমাদের তার প্ররোচনার শিকার করার জন্য উঠে পড়ে লাগে। আর আমরা যখন শয়তানের প্ররোচনায় শিকার হয়ে যাই, তখন ঠিকই মেয়েটার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে পড়ি। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের শয়তানের প্ররোচনা থেকে হেফাজত রাখুক, আমাদের দৃষ্টিকে হেফাজতে রাখার তৌফিক দান করুক। হাদিস শরীফে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর আমি পুরুষের জন্য নারীর ফিতনার চেয়ে অধিক ক্ষতিকারক কোনো ফিতনা রেখে যাইনি। বলেই সাফওয়ান থামে। দেখেছে জাবের তার দিকে এখনো তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। সাফওয়ান গলা একটু খাঁকারি দিয়ে আবার বলা শুরু করে, নারী পুরুষ উভয়ই পরস্পরের জন্য ফিতনা, বরং কোরআনে তাদেরকে এর চাইতেও বড় কিছু হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। একে অপরের শত্রু বলা হয়েছে। যেমন এ আয়াতে লক্ষ্য করুন, আল্লাহ বলেন, হে ঈমানগণ, তোমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের কেউ কেউ তোমাদের দুশমন। সূরা তাগাবুন
64/14। তাছাড়া হাদিসে বর্ণিত ফিতনাকে নারীর মাঝে সীমাবদ্ধ রাখার মানে এই না যে পুরুষ কোনো ফিতনা হতে পারে না, বরং পুরুষও নারীর জন্য ফিতনা। এজন্যই আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন তারা যেন চলাফেরার সময় তাদের দৃষ্টিকে অবনত রাখে। সূরা নূর 24/31। উল্লেখ্য, এর মানে এই না যে পুরুষদের দিকে নারীরা দৃষ্টিপাত করতে পারবে না বা তাকানো হারাম। ফিতনার সৃষ্টি বা আশঙ্কা না থাকলে তাকানো যায়। তবে বাস্তবতা এটাই যে আমরা পুরুষরাই সবচেয়ে বেশি নারী কেন্দ্রিক ফিতনায় পতিত হই। একজন পুরুষ আরেকজন নারীকে যতটা তীব্র ও প্রবলভাবে কামনা করে এবং ফিতনায় পতিত হয়, এর সামান্য নারীদের মাঝে দেখা যায় না। খুব কম নারী কোনো পুরুষের প্রতি তার আকর্ষণের বিষয়টি প্রকাশ করে। আর এজন্য হাদিসে রাসূলুল্লাহ সরাসরি বলেছেন, আমি আমার ওয়াফাতের পরে পুরুষদের জন্য নারীদের চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। একটা কথা মনে রাখবেন ভাইয়া, ইসলাম কিন্তু নারীর পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছেন। পুরুষের পর্দা বলতে কি বোঝানো হয়েছে জানেন? দৃষ্টির পর্দা। সামনে দিয়ে কোনো নারী যাওয়ার সময় দৃষ্টিকে নত রাখতে হবে, এটাই পুরুষের দৃষ্টির পর্দা। কিন্তু বিয়ে বাড়িতে তা কি সম্ভব বলুন? চারিদিকে নারী পুরুষের এমন অগাধ মেলামেশায় ঠিক কোন দিকে দৃষ্টি নিবন্ধন করলে নিজের দৃষ্টি হেফাজতে রাখতে পারবো, সেটা যেন বোঝা কঠিন হয়ে পড়েছিল। তাই পরের দিন সকাল সকাল পরিবার নিয়ে বাসায় ফিরে এসেছি। সাফওয়ান এবার সম্পূর্ণ কথা বলে থামতেই জাবের সাফওয়ানের দিকে তাকিয়ে হেসে দেয়, হাসি দিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া, আমি এত কিছু জানতাম না, জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার থেকে আমিও মিশন শুরু দৃষ্টি হেফাজত রাখবো, কারোর দিকে তাকাবো না, ভুলে চোখ পড়লেও সরিয়ে ফেলতে হবে। আল্লাহর হেফাজতে রাখুক সকলকে এবং সকলের দৃষ্টিকে। দৃষ্টি নিবদ্ধ হোক তার ওপর যার ওপর দৃষ্টি রাখা বৈধ। সাফওয়ান জাবেরের কথার উত্তরে হেসে বলে। আমিন। বাসার সামনের রাস্তায় আসতেই সাফওয়ান রিকশা থেকে নেমে যায়। রিকশা ভাড়া দুইজনের মিটিয়ে দিয়ে রিকশাওয়ালাকে বলে জাবেরকে ওর বাসায় পৌঁছে দিতে। আরও একবার দুইজনে হ্যান্ডশেক করে সালাম বিনিময় করে দুইজন দুই দিকে চলে যায়। সাফওয়ান বাসার রাস্তা দিয়ে হাঁটছে আর গুনগুন করে গাইছে। গাওয়ার আগেই সাফওয়ানের সামনে একটা মেয়ে আর ছেলে এসে দাঁড়ায়। মেয়েটার বয়স আনুমানিকভাবে বলা যেতে পারে 11 বছর, আর ছেলেটার বয়স 7 কিংবা 8 বছর। একজনের হাতে বেলি ফুলের মালা আর একজনের হাতে সাদা আর লাল গোলাপ। সাফওয়ান কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে বুঝতে পারে যে ওরা দুইজনেই ফুল বিক্রেতা। সাফওয়ান হাঁটু গেড়ে বসে তাদের দুইজনের সামনে, মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, কিছু বলবে? মেয়েটাও একটা চমৎকার হাসি দেয়। সাফওয়ান দেখে সেই হাসি। মেয়েটা সাফওয়ানের বেলি ফুলের মালাগুলো বাড়িয়ে দিয়ে হাত দিয়ে নাড়িয়ে দেখাতে দেখাতে বলে, ফুল নেবেন ভাইজান? ভাবির জন্য ফুলের মালা নিয়ে যান, এই দুটো। ভাবি খুশি হবে ভাইজান, আজকে ফুল বিক্রি হয় নাই তেমন। সাফওয়ান হেসে দেয় মেয়েটার কথায়। সাফওয়ান একটা জিনিস লক্ষ্য করেছে, মেয়েটা খুব সুন্দরভাবে কথা বলে। আর মনেই সাফওয়ান মনে মনে বলে, ওরা তো নিজেরাই আসতো একটা ফুল, তার মধ্যে ফুল বিক্রেতা, বলা যায় ফুলের হাতে ফুল। সাফওয়ান মেয়েটার আর ছেলেটার গাল নিজের দুই হাত দিয়ে টেনে দিয়ে বলে, নাম কি তোমাদের? মেয়েটা হেসে বলে, আমার নাম শিউলি, আরও আমার ছোট বোন নাম পুষ্প। পাশের ছোট ছেলেটার দিকে তাকিয়ে বলে। সাফওয়ান 5 লাল গোলাপ আর 5টা সাদা গোলাপ নেয় ছেলেটার হাত থেকে। মেয়েটার হাত থেকে 5টা বেলি ফুলের মালা নেয়। নিজের প্যান্টের পকেট থেকে ওয়ালেটটা বের করে পুষ্পর হাতে একটা 500 টাকার নোট আর শিউলির হাতে একটা 500 টাকার নোট দিয়ে হেসে বলে, তোমরা দুইজন তো নিজেরাই ফুল, তাই তোমাদের এই ভাইয়া তোমাদের দুইজনকে এই টাকাগুলো দিল। সাবধানে রেখো আর বাড়ি যাও, অনেক রাত হচ্ছে। পুষ্প টাকার সংখ্যা বুঝতে না পারলেও শিউলি বুঝতে পেরেছে, তাই না সুযোগ মাথা নাড়িয়ে বলল, ভাইজান ফুলের দাম তো এত টাকা নাই, এত টাকা দিলেন কেন? সাফওয়ান আবার হেসে বলে, ওই যে তোমরা দুজনেই তো আরেক ফুল, তাই ভাইয়া এই 2 ফুলকে খুশি হয়ে এই অল্প কিছু টাকা দিল। সাফওয়ানের কথায় শিউলির চোখ ছলছল করে ওঠে। সাফওয়ান তা দেখে ব্যতিব্যস্ত হয়ে বলে, কি হলো, কাঁদছো কেন? শিউলি ঢোক গিলে কান্না দমানোর চেষ্টা করে বলে, এই ফুলদের কেউ কদর করে না ভাইজান। আপনার হাতে ফুলগুলোর কদর 1 ঘন্টা থাকলেও এই ফুলগুলোর কদর কেউ 1 সেকেন্ডও করে না ভাইজান।
পেটের দায়ে অনেক রাত পর্যন্ত ফুল বিক্রি করার জন্য বসে থাকি। এতে অনেকজনে বাজে কথা শোনায়। ভাবই ছোট কিছু বুঝি না তাদের কথা মনে, কিন্তু পরিস্থিতি আমাদের বড় বানিয়ে দিয়েছে ভাইজান। তাই তাদের সব কথাই বুঝে চুপ করে থাকি। সাফওয়ানের মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল মেয়েটার কথা শুনে। তাই শিউলিকে শান্ত করার জন্য বলে, খাদিস না, তোরা দুইজন এক একটা ফুল। সব মানুষের কথায় কান দিস না, সবার কথায় কান দিতে নেই। শিউলি মুহূর্তেই ফিক করে হেসে দিয়ে বলে, জি ভাইজান, আমরাও তো ফুল, সবার ভাষ্যমতে নোংরা ফুল। বলেই পুষ্পের হাত ধরে সাফওয়ানের সামনে থেকে সরে উল্টো পথে হাঁটা ধরে। সাফওয়ান উঠে দাঁড়ায়, কিছু একটা ভেবে মেয়েটাকে ডেকে ওঠে। শিউলি, শিউলি দাঁড়িয়ে যায়, পেছন ঘুরে তাকিয়ে সাফওয়ানের উদ্দেশ্যে বলে, জি ভাইজান বলেন। পুষ্প যে একটা কথাও বললো না। শিউলি আবার একটা হাসি দেয়। হাসিটা হয়তো কষ্ট মিশ্রিত ছিল, তেমনি বোধগম্য হলো সাফওয়ানের। শিউলি বলে ওঠে, পুষ্প কথা বলতে পারে না ভাইজান। বলেই আবার পা চালালো। সাফওয়ানের কষ্ট অনুভূত হলো পুষ্পের জন্য। একে তো গরিব, তার মধ্যে কথা বলতে পারে না, চাইলেও তো চিকিৎসা করতে পারবে না। আল্লাহ ওদের সহায় হও, যার কেউ নেই তার আল্লাহ আছে। সাফওয়ান আবার বাসার দিকে রওনা দিলে 9:15 বাজে অলরেডি। সাফওয়ান জোরে পা চালানো শুরু করলো। হাতের বেলি ফুলের মালা থেকে ঘ্রাণ ছড়াচ্ছে, যা সাফওয়ান নাসারন্ধ্র দিয়ে গ্রহণ করছে। রুমে বসে বারবার দেওয়ালে ঝুলানো ঘড়িটার দিকে তাকাচ্ছে রাফিয়া। সাফওয়ান অনেক আগেই তাকে ফোন করে বলেছিল বাসায় আসছে, তাহলে এত দেরি কেন হচ্ছে? এতটা দেরি হওয়ার কথা তো না। পথে ঘাটে আবার কোনো বিপদ হলো না তো? আল্লাহ হেফাজত করো। রাফিয়া ব্যালকনিতে চলে গেল। ব্যালকনি দিয়ে বাইরে তাকিয়ে গেটের দিকে নজর রাখছে। সাফওয়ান ঢুকলো কিনা গেট দিয়ে সেটাই বারবার দেখছে রাফিয়া। মনের মধ্যে অজানা আশঙ্কা এসে বারবার হানা দিচ্ছে। সাফওয়ানের এত সময় লাগছে কেন আসতে? বুঝে আসছে রাফিয়ার। দোয়া দরুদ পড়তে শুরু করলে রাফিয়া। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেতেই রাফিয়া পিছন ঘুরে তাকিয়ে দেখে সাফওয়ান। সাফওয়ান রাফিয়ার দিকে হেসে তাকিয়ে আছে। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে ভিতর থেকে আসা একটা বড় উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে, যেন নিঃশ্বাসটা এতক্ষণ আটকে ছিল। রাফিয়া আলহামদুলিল্লাহ বলেই সাফওয়ানকে জড়িয়ে ধরে। মনটা এখনো যেন তার দুরু দুরু করছে, হার্ট দ্রুত বিট করছে। সাফওয়ান রাফিয়ার চুলের খোপার একপাশে সাদা গোলাপ লাগিয়ে দেয় কাটা ভেঙে, অন্য পাশে লাল গোলাপ লাগিয়ে দেয় কাটা ভেঙে। দুই হাতে বেলি ফুলের মালাগুলো পরিয়ে দেয়। রাফিয়াকে ছাড়িয়ে নিয়ে সামনে দাঁড় করিয়ে তাকিয়ে থাকে। রাফিয়ার দৃষ্টি নিচে নত, চোখের পল্লব বারবার ফেলছে। সাফওয়ানের কাছে রাফিয়াকে বড্ড আবেদনময়ী লাগছে বলে মনে হলো। অজানাভাবে নিজের ভিতরের সত্তাটা যেন আজ রাফিয়াতে মত্ত হওয়ার আবেদন করলো। রাফিয়া আগের ন্যায় দাঁড়িয়ে আছে। সাফওয়ান রাফিয়াকে এসে জড়িয়ে ধরে, কপালে অধর ছোঁয়া দেয়, আর একটু নিবিড়ভাবে জড়িয়ে বলে, ভয় পাচ্ছেন কেন রাফিয়া? রাস্তায় দুটো ফুলের সাথে কথা হয়েছিল, তাই দেরি হয়ে গেল আসতে। এতে বুঝি এত ভয় পেতে হয়? সাফওয়ানের কথায় রাফিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি ফোন দিয়ে বলেছিলেন অফিস থেকে বের হয়েছেন, রিকশায় আছেন, তাই আপনার দেরি দেখে ভয় হচ্ছিল। সাফওয়ান চুপ থাকে। বেশ খানিক সময় পার হলে সাফওয়ান রাফিয়াকে নিজের সামনে এনে রাফিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, আজ যদি একে অপরেতে মত্ত হওয়ার জন্য আবেদন করি, তবে কি আপনি আমাকে ফিরিয়ে দেবেন রাফিয়া? সাফওয়ানের কথায় রাফিয়া লজ্জা হলো বেশ। লজ্জায় সাফওয়ানের দিকে থেকে নজর ঘোরালো অন্যদিকে। রাফিয়ার লজ্জা পাওয়া নীরবতাতে সাফওয়ান নিজের উত্তর পেয়ে গেছে। রাফিয়ার নীরব হ্যাঁ সম্মতি পেয়ে সাফওয়ান আগ বাড়ায় রাফিয়ার দিকে। একে অপরেতে মত্ত হয়, ভালোবাসা ছড়িয়ে পড়ে দুইজনের মাঝে। এই তারা ঝলমল রাতের নাম হয় তাদের কাছে ভালোবাসার রাত বলে। নিজের সাথে এক করে নেয় জীবন সঙ্গীকে। অবশেষে হলো কাছাকাছি আসা। বৈধ দৃষ্টি থেকে পেল বৈধ ছোঁয়া। নিকোষ কালো অন্ধকারকে তাড়িয়ে সূর্য তার কিরণ ছড়িয়ে দিয়েছে ধরণীতে।
আলোকময় করে দিয়েছে তার আলোক রশ্মির তেজ দিয়ে। দিনপঞ্জিকা বলে দিচ্ছে আজ শুক্রবার, চাকুরিজীবীদের আজ ছুটির দিন। অধিকাংশ মানুষ এখন বেঘরে ঘুমোচ্ছে, কেউ ফরজের সালাত পড়ে পুনরায় ঘুমিয়েছে, কেউ বা নামাজটাও পড়েনি। অথচ কোরআনুল কারিমে এবং হাদিসে শুক্রবারে কিয়ামত হবে বলা হয়েছে। হঠাৎ একদিন সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিয়ামত শুরু হবে সেই দিন। কিন্তু আমরা মানবজাতি তা গণনা অক্ষরে মাথায় রাখি না। আল্লাহ আমাদের সকলকে বোধবুদ্ধি দান করুক। সকালের সূর্য জানালা দিয়ে এসে পর্দার ফাঁক গলিয়ে সাফওয়ান রাফিয়ার রুমে প্রবেশ করেছে। ভোররাতে নামাজ পড়তে উঠে দুইজনে। তখনই সাফওয়ান জানালাটা খুলে পর্দা টেনে দেয়। মসজিদ থেকে এসে আবার শুয়ে পড়ে। রাফিয়াও শুয়ে পড়ে। রাতটা শোক মিশ্রিত ভালোবাসায় কাটানোর ফলে ঘুমটা হয়নি, তাই ফজর নামাজ পড়ে শুয়ে পড়তেই চোখে এসে ঘুমপড়িরা ধরা দিয়েছিল, যার দরুন সকাল 7টা বাজে। সূর্যের আলো এসে রাফিয়ার চোখে পড়ে। আচমকা আলোর ঝলকানি সহ্য করতে না পেরে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে রাফিয়া। আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকায় রাফিয়া। এক হাত উঠিয়ে চোখের সামনে আড়াআড়িভাবে ধরে রোদের উজ্জ্বল আলো থেকে নিজের চক্ষুকে আড়াল করার প্রয়াস চালায়। উঠে বসতে গেলে বাধা পায়। অনুভূত হয় দুটো শক্ত হাতের বেষ্টনী দ্বারা সে আবদ্ধ। চোখ ফিরিয়ে তাকায় সাফওয়ানের মুখের দিকে। সাফওয়ান নিদ্রাচ্ছন্ন, তবুও দুই হাতে রাফিয়ার কোমর জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই রাফিয়া পালিয়ে যাবে। সূর্যের মৃদু আলো সাফওয়ানের মুখে এসে পড়াতে যেন সাফওয়ানকে আরও বেশি সুন্দর লাগছে। প্রকৃতি সাফওয়ানের আরও একগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। রাফিয়া ভাবে, শুনেছি সকালে মেয়েদের মুখে সূর্যের আলো পড়লে মেয়েদের নাকি অধিক বেশি সুন্দর দেখায়। কিন্তু সাফওয়ান তো ছেলে হওয়া সত্ত্বেও মাশাআল্লাহ কম সুন্দর লাগছে না। অবশ্য সুন্দর যে লাগতেই হবে, আল্লাহর সৃষ্টির সেরা জীব বলে কথা। আল্লাহের সৃষ্টির সব কিছুই সুন্দর, আলহামদুলিল্লাহ। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে থাকতে থাকতেই রাতের কথা মনে পড়ে যায়। লজ্জায় মেইয়ে যায় রাফিয়া। লজ্জা পেয়ে মুখ লুকায় সাফওয়ানের বক্ষস্থলে। একবার মাথা তুলে ড্রেসিং টেবিলের দিকে তাকায়। বেলি ফুলের মালা আর লাল সাদা গোলাপগুলো ড্রেসিং টেবিলের উপরে পড়ে আছে। রাতেই খুলে রেখেছিল সে। বাইরে পাখির কিচির মিচির ডাক কানে শব্দিত হতেই রাফিয়া সাফওয়ানের বুক থেকে মাথা তুলে দেওয়াল ঘড়িটার দিকে তাকায়। সকাল 7:30 বাজতে দেখেই রাফিয়ার চক্ষু চড়ক গাছ। এত বেলা পর্যন্ত শুয়ে আছে, সবাই কি ভাববে? রাফিয়া হন্তদন্ত হয়ে উঠতে যেতেই আবার রাফিয়াকে এক টানে নিচের বুকের উপর ফেলে জড়িয়ে ধরে সাফওয়ান। সাফওয়ানের ঘুম ভেঙে গেছে রাফিয়া বুঝতে পেরেছে, তাই করুণ স্বরে স্বগোক্তি করে বলে, ছাড়ুন না, 7:30 বেজে গেছে। এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে খারাপ দেখায়। সাফওয়ান রাফিয়ার কথাকে অগ্রাহ্য করে আরো নিবিড়ভাবে রাফিয়াকে জড়িয়ে ধরে ঘুমো ঘুমো স্বরে বলে, চুপ করে শুয়ে থাকুন, সুন্নত পালন করতে দিন। রাফিয়া ভ্রু কিঞ্চিত কুঁচকে বলে, সুন্নত পালন? আপনি জানেন না, ঘুম থেকে উঠে বউকে কিছুক্ষণ জড়িয়ে ধরে শুয়ে থাকা সুন্নত। জানি তো। আচ্ছা, জড়িয়ে ধরেছেন, সুন্নত পালনও হয়ে গেছে, এবার তো ছাড়ুন। রাফিয়ার কথায় সাফওয়ান কিছুক্ষণ চুপ থেকে হুট করে রাফিয়ার ঠোঁটে আলতো চুম্বন দিয়ে ছেড়ে দেয়। রাফিয়া হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ান কাঁথা মুড়িয়ে দিয়ে শুয়ে আছে। রাফিয়া নিজেকে ধাতস্থ করে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে সোজা নিচে চলে যায়। যাওয়ার আগে একবার সাফওয়ানের দিকে তাকায়। এখনো ঘুমোচ্ছে লোকটা, ঘুম কাতুরে। ডাইনিং টেবিলে চেয়ার পেতে বসে আছে সাবিনা আর আমজাদ সাহেব। চম্পা এসে তাদের দুইজনের সামনে 2 কাপ চা রাখলো, আবার চলে গেল কিচেনে নিজের কাজে। আমজাদ সাহেব হাতে থাকা খবরের কাগজটা ভাঁজ করে একপাশে রাখে। সাবিনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, রাফিয়া মাঝে আজ এখনো ওঠেনি সাবু? শরীর খারাপ করলো না তো? সাবিনা চায়ের দিকে তাকিয়েছিল। স্বামীর কথা শুনে তার দিকে তাকিয়ে বলে, চলে আসবে হয়তো একটু পর। শরীর খারাপ করলে সাফওয়ান ডাকতো আমার। হয়তো আমার মা চলে এসেছে।
রাফিয়াকে আসতে দেখে আমজাদ সাহেব সাবিনাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে কথাটা বলে ওঠে। রাফিয়া এসে ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে মাথা নত করে বলে, সরি মা বাবা, দেরি হয়ে গেল আজ। আমি এক্ষুনি নাস্তা রেডি করতে যাচ্ছি। রাফিয়া যেতে নিলে সাবিনা হাত ধরে বলে, একদিন দেরি হলে কিচ্ছু হবে না, তুই বস আমাদের সাথে। চম্পা আমাদের চা দিয়ে গেছে, এত ব্যস্ত হতে হবে না তোকে। রাফিয়া ভালো করে নজর বোলাতেই দেখে সত্যিই চম্পা দিয়ে গেছে। এখন নাস্তা বানাচ্ছে চম্পা। চম্পার সাথে রাফিয়ার চোখাচোখি হতেই চম্পা রাফিয়াকে হেসে ইশারা দিয়ে বলে সে পারবে নাস্তা করতে, রাফিয়ার আসার প্রয়োজন নেই। রাফিয়া চম্পার ইশারা বুঝতে পেরে সম্মতিসূচক হাসি দিয়ে একটা চেয়ার টেনে বসে। মশগুল হয় শ্বশুর শাশুড়ি বৌমা নিজেদের কথাবার্তায়। তাদের কথার মাঝেই চম্পা টেবিলে ডিম পরোটা রাখে। আমজাদ সাহেবকে উদ্দেশ্য করে শুধালো, সাফওয়ান এখনো ওঠেনি? এত বেলা করে ঘুমাচ্ছে কেন ও? উনি সকালে উঠেছিল বাবা, ফরজ নামাজ পড়েই আবার শুয়েছে। আজকে অফ ডে তো, তাই আমিও আর জাগাইনি ওনাকে। সাবিনা শ্বশুর বৌমার কথার মাঝে ফোরন কেটে বলল, তুই যা, গিয়ে ওকে ডেকে নিয়ে আয় মা। অফ ডে হলেও এত বেলা করে ঘুমানোর দরকার নেই, এতে শরীর খারাপ করবে আরো। আচ্ছা যাচ্ছি মা। বলেই রাফিয়া উঠে যায়। সিঁড়ি বেয়ে নিজেদের রুমের দিকে পা বাড়ায়। রুমে গিয়ে দরজা আটকে দিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে সাফওয়ান এখনো কাঁথা গায়ে দিয়ে ঘুমুচ্ছে। রাফিয়া ভাবছে একটা মানুষ কিভাবে এত ঘুমোতে পারে। রাফিয়া ওষ্ঠদ্বয় কিঞ্চিত ফাঁক করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। দেয়াল ঘড়িটার দিকে আর একবার চোখ বুলিয়ে দেখে 9:30 বেজে গেছে প্রায়। রাফিয়া ধীর পায়ে সাফওয়ানের পাশে গিয়ে বসে। মৃদু স্বরে স্বগোক্তি করে সাফওয়ানকে ডেকে উঠে শুধালো, শুনছেন? এই যে উঠুন না, দেখুন অনেকটা সময় গড়িয়ে গেছে, 9:30 বেজে গেছে প্রায়, অথচ আপনি এখনো উঠছেন না। মা বাবা কি বলবে বলুন তো? ছুটির দিনটাতে তাদের সাথে কিছুটা সময় ব্যয় করার চেষ্টা করবেন তো নাকি? অথচ আপনি শুয়ে শুয়ে ঘুমাচ্ছেন। মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছে, উঠুন। রাফিয়া যে এত কথা বলল তার কোনো কথা কি সাফওয়ানের কর্ণকুহরে গিয়ে প্রবেশ করেছে? কিচ্ছু শোনেনি সাফওয়ান। সে তো গভীর ঘুমে বিভোর হয়ে আছে। রাফিয়া এবার এক হাত বাড়িয়ে সাফওয়ানের গায়ে রেখে হালকা ঝাঁকিয়ে সাফওয়ানকে ডাকতে লাগলো, কি হলো, উঠছেন না কেন? ঘুমের ব্যাঘাত ঘটানো এর ফলে সাফওয়ান খানিক বিরক্ত হলো। মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে রাফিয়ার একটা হাত টেনে জড়িয়ে ধরে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে আবার, আর মুখে বলে, উঠাবো না, ঘুমাতে দিন রাফিয়া, স্বপ্ন বাকি আছে এখনো। সাফওয়ানের এহেন কথা এবং কাজে রাফিয়া যেন বেকুব বনে গেল। আর কিসের স্বপ্ন দেখছে উনি? রাফিয়া সাফওয়ানকে আরেকটু খতিয়ে দেখে বলে, কিসের স্বপ্ন দেখছেন আপনি? বিয়ের স্বপ্ন। আমার বিয়ে হচ্ছে, আমি আর আমার বউ বসে আছি পাশাপাশি, কবুল বলবে উনি এখন। আর বলতে পারল না সাফওয়ান। রাফিয়া সাফওয়ানের হাতের মাঝে থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। রাফিয়ার আকস্মিক হাত টেনে নেওয়ার ফলে সাফওয়ানের ঘুম এবার পুরোপুরিভাবে বিদায় নিয়েছে। চট করে শোয়া থেকে উঠে বসে। রাফিয়ার তীক্ষ্ণ দৃষ্টি দেখে মুহূর্তেই মাথায় আসে ঘুমের ঘোরে কি বলে ফেলেছে। সাফওয়ান রাফিয়ার দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলে, বলছিলাম কি রাফিয়া, শুনুন না, আমি তো স্বপ্ন দেখেছি আমার আর। রাফিয়া সাফওয়ানকে কথা শেষ করতে না দিয়ে বলে, ফ্রেশ হয়ে নিচে আসুন নাস্তা করতে। বলেই রাফিয়া আর এক মুহূর্ত সাফওয়ানের সামনে বসে না থেকে বের হয়ে আসে রুম থেকে। সাফওয়ানের সামনে আরেকটু সময় বসে থাকলেই হয়তো সে সাফওয়ান মুখের এমন এক্সপ্রেশন দেখে হেসে ফেলতো। কেমন বোকা বোকা ফেসের কথা বলছিল সাফওয়ান। রাফিয়া নিচে ডাইনিং টেবিলের কাছে এসে দেখে সাবিনা আর আমজাদ সাহেব ড্রয়িং রুমে বসে কথা বলছে। রাফিয়া গিয়ে টেবিলে সাফওয়ানের জন্য নাস্তা সাজাতে থাকে। এইদিকে সাফওয়ান তো চিন্তায় শেষ। আবার বুঝি রাগ করলো রাফিয়া ওর উপরে। কেন যে ঘুমের ঘরে কথা বলার অভ্যেস তৈরি হলো আমার।
এসব বলেই সাফওয়ান নিজেকে আরও কিছুক্ষণ বকাঝকা করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচের দিকে যায় আর মাথায় ছক কষতে থাকে কিভাবে রাফিয়ার রাগ কিংবা অভিমান ভাঙানো যায়। নিচে নেমে রাফিয়ার সাথে দৃষ্টি মেলতেই ক্যাবলাকান্তের মতো একটা হাসি দেয়। বিপরীতে রাফিয়া ভ্যাবলাকান্তের মতো সাফওয়ানকে ভেঙিয়ে হাসি দিতেই সাফওয়ানের মুখের হাসি মিলিয়ে যায়। তা দেখে রাফিয়া মুচকি হেসে দেয়, যা সাফওয়ানের চোখ এড়িয়ে গিয়েছে। রাফিয়া, চলুন আজ কোথাও থেকে ঘুরে আসি। রুমে এসে কিছু একটা খুঁজছিল আর কথাটা রাফিয়াকে বলছিল সাফওয়ান। কিন্তু সাফওয়ানের কথা রাফিয়ার কর্ণপাত হলো কিনা কে জানে, কিন্তু সে নির্নিমেষভাবে বাইরের দিকে তাকিয়ে বসে আছে বিছানায়। মূলত সে অভিনয় করছে সে সাফওয়ানের উপর অভিমান করে আছে। রাফিয়াকে এভাবে কথাবিহীন বসে থাকতে দেখে সাফওয়ান আবার বলে, কি হলো, যাবেন না? এতক্ষণে রাফিয়া নিজের মুখ খুলল, নির্লিপ্ত স্বরে স্বগোক্তি করে বলে ওঠে, না, যাব না, ইচ্ছে করছে না। বলেই রাফিয়া বিছানায় শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। রাফিয়াকে এই অবেলায় শুতে দেখে সাফওয়ান ভ্রুকুঞ্চিত কুঁচকে ফেলে। সাফওয়ানের মাথায় নতুন ভাবনার আগমন ঘটে। রাফিয়ার শরীর খারাপ করছে না তো? ভেবেই সাফওয়ান গটগট করে হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে দিয়ে রাফিয়ার কপাল আর গালে নিজের হাত ছুঁয়ে দিয়ে পরখ করার চেষ্টা করে রাফিয়ার জ্বর টর এসেছে কিনা। কিন্তু না, শরীরের তাপমাত্রা তো ঠিকই আছে, নর্মাল তাপমাত্রা। তবে এই অবেলায় শুয়েছে কেন? সাফওয়ান কিছুক্ষণ ভাবার পর সকালের কথা মাথায় আসে। মুহূর্তেই বুঝে যায় রাফিয়ার শরীর খারাপ নয়, বরং মন খারাপ। কিছুক্ষণ কিছু একটা ভাবে সাফওয়ান, হয়তো রাফিয়ার অভিমান ভাঙানোর জন্য কোনো পন্থা খুঁজছে। সাফওয়ানকে চুপ থাকতে দেখে রাফিয়া কিছুটা অবাক হয়। মাথা ঘুরিয়ে দেখে সাফওয়ান কি করছে, কিন্তু আকস্মিক সাফওয়ান রাফিয়াকে কাতুকুতু দেওয়া শুরু করে। রাফিয়া হাসতে হাসতে শেষ। দুই হাত দিয়ে সাফওয়ানকে বাধা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখছে, কিন্তু সাফওয়ানের বলিষ্ঠ পুরুষ মানুষের সাথে কি আর দুই হাতের শক্তি যথেষ্ট? কখনোই না। এক পর্যায়ে সাফওয়ান রাফিয়াকে ছেড়ে দিয়ে রাফিয়াকে বুকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ে। রাফিয়া সাফওয়ানের বুকের উপর শুয়ে আছে। রাফিয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, হার্ট দ্রুত স্পন্দন করছে। মনে হচ্ছে বুক ছিঁড়ে হাড়টা এই বুঝি লাফিয়ে বের হয়ে এলো। আচ্ছা, সাফওয়ানও কি তার হৃদস্পন্দনের শব্দ শুনছে, যা সাফওয়ানের কাছাকাছি আসার পর থেকে প্রতিবারের তুলনায় বেশি বিট করছে? কি জানি, হয়তো শুনেছে, হয়তো শুনছে না। সাফওয়ান রাফিয়ার চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়া তরল পদার্থটা নিজের দুই হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে নেয়। এতক্ষণ অতিরিক্ত হাসার ফলেই রাফিয়ার চোখে পানি এসে গিয়েছিল। সাফওয়ান রাফিয়াকে নিচে এর বুকের উপর থেকে সরিয়ে একটা হাতের উপর নেয়, মাথাটা হাতের উপরেই রাখে। নিজে একপাশ হয়ে শুয়ে রাফিয়ার চুলে মুখ গুজে কিছুক্ষণ চুলের ঘ্রাণ নিয়ে বলে, রাফিয়া, জানেন পৃথিবীর সব থেকে নিঃসারক ঘ্রাণ কি? রাফিয়া কিছুক্ষণ মৌনতা নিয়ে থাকে। কিছু সময় গড়াতেই মিহিস্বরে বলে ওঠে, কি? স্ত্রীর চুলের ঘ্রাণ, যা এক অন্যরকম নেশা, যে ঘ্রাণ নাসার অন্ত্র দিয়ে প্রবেশ করলে নেশা ধরে যায়। রাফিয়া নিশ্চুপ হয়ে আছে। সাফওয়ান রাফিয়ার মাথায় চুমু দিয়ে বলে, অভিমান কমেছে? সরি। আচ্ছা, আমি ঘুমের ঘোরে কথা বলে ফেলেছি, এতে কি আমার দোষ? তাছাড়া আমি তো দেখেছি আপনার সাথে আমার আবার বিয়ে হচ্ছে। আপনি তো পুরো কথা না শুনেই রেগে গিয়েছেন। সাফওয়ান কথার প্রত্যুত্তরে রাফিয়া মুচকি হাসে। সাফওয়ান সেই হাসিটা খেয়াল করেনি। রাফিয়া সাফওয়ান হাতের উপর থেকে উঠেই হুট করে সাফওয়ানের বুকের বাপাশে চুমু এঁকে দেয়। বিছানা ছেড়ে উঠতে উঠতে বলে, বলেছিলেন না ঘুরতে যাবেন, চলুন, আমিও রেডি হচ্ছি। বলেই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে আসতে। এইদিকেই প্রথম রাফিয়া নিজ থেকে সাফওয়ানকে আদর করায় হতবিহ্বল হয়ে পড়েছে সাফওয়ান। সে যেন এখনো বিশ্বাস করে উঠতে পারছে না রাফিয়া নিচে থেকে তাকে চুমু দিয়েছে। কিয়ৎক্ষণ সময় গড়াতেই সাফওয়ান সম্বিত ফিরে আসে। মাথা চুলকে মুচকি হেসে বিছানা ছেড়ে নামে। কাবার থেকে পাঞ্জাবি পায়জামা নিয়ে চেঞ্জ করে নেয়। মনে মনে সে বেজায় খুশি। রাফিয়া আর তার সাথে রাগ করে নেই, ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়েছে। আর কি লাগে, এখানে একটা সুন্নাত পালন
পালন হয়ে গেল। মাঝে মাঝে সময় করে স্ত্রী নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাত, স্ত্রীর সাথে খুনসুটি দুষ্টুমি করাও সুন্নত। নির্জন জায়গা, সামনে আছে একটা বিল যার পানি প্রবাহমান রয়েছে। পরিবেশটা সুন্দরী। রাফিয়া সাফওয়ানের সবুজে ঘেরা ঘাসের উপর বসে আছে। তাদের থেকে অনেক দূরে কিছু কপতি অবস্থান করেছে। সাফওয়ানের এক হাতে হাওয়াই মিঠাই, অন্য হাতে আইসক্রিম। রাফিয়া আড়াল হয়ে বসেছে যাতে নিকাব খুললেও তার চেহারা কারো কাছে প্রকাশ না পায়। রাফিয়াকে আরো একটু আড়াল করার জন্য সাফওয়ান রাফিয়ার একপাশে নিবিড়ভাবে বসেছে। যদিও আশেপাশে কোনো পুরুষ নেই, তবুও যদি হুট করে কারো আগমন ঘটে। সাফওয়ান একটা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট পুরো খুলতে না খুলতেই হাওয়াই মিঠাই চুপসে গেল। বাতাসের কারণে হাওয়াই মিঠাই পুরো চুপসে কাঠির গায়ে লেগে গেছে। সাফওয়ান আহম্মকের মতো একবার রাফিয়ার দিকে তাকায়, একবার তার হাতের হাওয়াই মিঠাইয়ের কাঠির দিকে তাকায়। রাফিয়া হেসে দেয় সাফওয়ানের এমন মুখভঙ্গি দেখে। সাফওয়ান হাতের কাঠিটা ফেলে দিয়ে একটা আইসক্রিম রাফিয়ার দিকে এগিয়ে দেয়। নিচের হাতের আইসক্রিমটার প্যাকেট ছিঁড়তেই গলে যাওয়া আইসক্রিম সাফওয়ানের পাঞ্জাবিতে এসে পড়ে। রাফিয়া নিচের হাতের আইসক্রিমটা কোনো রকমে ম্যানেজ করে খাচ্ছে আর সাফওয়ানের কাণ্ড দেখে হেসে যাচ্ছে। রাফিয়াকে হাসতে দেখে সাফওয়ান ঠোঁটের কোণে হাসির কিঞ্চিত রেখা টেনে সামনের বিলের দিকে যায়। পানি দিয়ে পাঞ্জাবিতে পড়া আইসক্রিমগুলো মুছে ফেলবে, কিন্তু আজ মনে হয় সব কিছু তার বিপক্ষে। সেই জন্য বিলে নামতে গিয়ে অল্পের জন্য পড়তে পড়তে বেঁচে গেছে। পাঞ্জাবি না মুছেই ফাঁসে মুখ করে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। রাফিয়া নিচের হ্যান্ডব্যাগ থেকে রুমালটা বের করে সাফওয়ানের দিকে বাড়িয়ে দেয়। মুখে তো তার হাসি লেগেই আছে। সাফওয়ান রাফিয়ার হাত থেকে রুমাল নিয়ে বলে, রাফিয়া, আপনি হাসছেন? আজকে সব কিছু এত আমার বিপক্ষে গেল কেন? রাফিয়া হাসি থামিয়ে নেয় কোনো রকমে। নিজের অর্ধেক খাওয়া আইসক্রিমটা সাফওয়ানের দিকে বাড়িয়ে দেয় খাওয়ার জন্য। সাফওয়ান মুখ ঘুরিয়ে নিয়ে বলে, খাবো না, পরে দেখা যাবে এবার আইসক্রিম পুরো পাঞ্জাবিতে পড়ে নষ্ট করে ফেলেছি। রাফিয়া সাফওয়ানের মুখটা নিজের এক হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে নিচের দিকে ফেরায়। মুখে হাসি রেখে বলে, আমি খাইয়ে দিচ্ছি, পড়বে না। সাফওয়ানও আর দ্বিরুক্তি প্রকাশ করেনি। রাফিয়া অর্ধেক আইসক্রিমটা সাফওয়ানকে খাইয়ে দিয়ে রুমাল দিয়ে হাত মুছে নেয়। আরও একবার নিচে হাতে ভালো করে সাফওয়ানের পাঞ্জাবিতে পড়া আইসক্রিম দাগগুলো মুছে দেয়। সাফওয়ান চারদিকে একবার সতর্ক দৃষ্টিতে দেখে নেয়। কাউকে নজরে না পড়তেই টুপ করে রাফিয়ার হাতে একটা আদর দিয়ে দেয়। বিনিময়ে রাফিয়া হেসে দেয়। বাসার উদ্দেশ্যে পা বাড়ায় দুইজনে। এখন 11:15 বাজে। আজ শুক্রবার, সাফওয়ান মসজিদে যেতে হবে, তাই এখনই বাসার উদ্দেশ্যে পা চালালো দুইজনে। রাফিয়া, শুনুন না। সাফওয়ান পাঞ্জাবি পরে মসজিদে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। বের হতে নিয়েই রাফিয়াকে ডেকে ওঠে। রাফিয়া কাছে আসতেই রাফিয়ার কপালে আদর দিয়ে সালাম দিয়ে বের হয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। রাফিয়া হেসে দিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নেওয়ার জন্য। আমজাদ সাহেব আর সাফওয়ান মসজিদ থেকে আসতেই সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে যায়। দুপুর সময় খাওয়ার পর ঘুম আসে বেশ, হয়তো এখন যে যার রুমে গিয়ে ঘুমোবে। রাফিয়া রুমে আসতেই মাথার ওড়নাটা খুলে ফেলে দিয়ে শুধু গায়ে চড়িয়ে নেয়। চুলগুলো এখনো ভিজে আছে। ব্যালকনিতে চলে যায় রোদে চুল শুকানোর জন্য। এমনিতেই বিকেলে তার ঘুম আসে না, তাই আর শোবেও না। সাফওয়ান নিচে গিয়েছে আবার কোনো প্রয়োজনে। সাফওয়ান রুমে এসে দেখে রাফিয়া রুমে নেই। রুমের চারদিকে চোখ বুলিয়ে ব্যালকনির দিকে তাকাতেই দেখে রাফিয়া চেয়ারে বসে চুল শুকোচ্ছে। সাফওয়ান হেসে দেয় সেই দিকে তাকিয়ে। দরজাটা আটকে দিয়ে ব্যালকনির দিকে পা বাড়িয়ে যায়। সাফওয়ান রাফিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। রাফিয়া কিছুটা চমকে ওঠে। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে সাফওয়ানকে বলে ওঠে, চুলগুলো ভিজে আছে, চুলগুলো শুকাচ্ছে তো। রাফিয়ার কথায় সাফওয়ান একটুও সরেনি। আগের ন্যায় রাফিয়াকে জড়িয়ে ধরেই মোহনীয় স্বরে বলে, ভালোবাসি রাফিয়া, আল্লাহর দেয়া এই স্ত্রী নামক নিয়ামতকে ভালোবাসি। রাফিয়া চুপ করে থাকে। তারও ইচ্ছে করছে সাফওয়ানকে বলতে সেও ভালোবাসে তার স্বামী নামক মানুষটাকে, কিন্তু কথাগুলো তার কণ্ঠনালীতে এসেই
কিন্তু কথাগুলো তার কণ্ঠনালীতে এসেই দলা পাকিয়ে আটকে যাচ্ছে, যার দরুন রাফিয়া নিশ্চুপ হয়ে আছে। সাফওয়ান রাফিয়াকে নিশ্চুপ থাকতে দেখে একটা উষ্ণ নিঃশ্বাস ফেলে রাফিয়ার কাঁধের থেকে চুল সরিয়ে সেখানে চুমু দিয়ে বলে, আপনি কিছু না বললেও আমি আপনাকে ভালোবাসি রাফিয়া। পরকালেও আপনাকে স্ত্রী হিসেবে চাই, আপনার সাথেই জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা। বলেই সাফওয়ান রাফিয়ার মাথায় চুমু দিয়ে রুমে চলে যায়। রাফিয়া চুপ করে থেকে তা দেখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। আজ হঠাৎ করে আবার সাইফের কথা মনে পড়ল তার। মুহূর্তেই আকাশের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলে, কুরআনুল কারিমে বলা আছে, আল্লাহ তুমিই উত্তম পরিকল্পনাকারী। অধিক মহারানা আদায়ের উদ্দেশ্য করেই কি 2 বিয়ে করছো নাকি মেয়ে? রাফিয়ার দাদু শাশুড়ি নাজমা বেগম রাফিয়াকে কথাটা বলেই কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করে রাফিয়ার দিকে তাকিয়ে থাকে। রাফিয়ার চোখে মুহূর্তেই পানি এসে তার উপস্থিতির জানান দেয়। নিজেকে সামলে নিয়ে রাফিয়া নাজমা বেগমের দিকে না তাকিয়ে ধরা গলায় বলে, দাদু, আমি আপনাকে আগেও বলেছিলাম 2 বিয়ে করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। শুধুমাত্র সাফওয়ানের ফ্যামিলি আর আমার ফ্যামিলির সবাই রাজি থাকায় আমি বিয়েতে রাজি হয়েছিলাম। আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতো ভালোবাসে, স্নেহ করে। সাইফ মারা যাওয়ার পর ইচ্ছে করলে আমি এখানে থাকতে পারতাম, কিন্তু এতে পারিপার্শ্বিক সবাই কটু কথা বলতো বিধায় শাশুড়ি মা আমাকে সাফওয়ানের স্ত্রী হিসেবে আনে। আমার তকদিরে যদি মহান রাব্বুল আলামিন এভাবে লিখে রাখে, তাহলে আমি কিছু করতে পারবো না। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা হয়তো আমার কপালেও 2 বিয়ে লিখে রেখেছিল, তাই 2 বিয়ে হয়েছে। তাই বলে কি আমি অধিক মোহরানা পাওয়ার লোভে 2 বিয়ে করলাম? এই কেমন চিন্তাধারা আপনার? রাফিয়ার কথায় নাজমা বেগম ক্ষিপ্ত হলেন। ওনার মুখের উপর রাফিয়ার উত্তর দেওয়াটা উনি পছন্দ করলেন না, তাই কঠিন স্বরে বলল, তুমি মেয়ে দিন দিন বেয়াদবের খাতায় নাম লিখছো। কিভাবে আমার মুখে মুখে তর্ক করছো? 2 বিয়ে করে কি তুমি সৎকর্ম করলে নাকি যে এত বড় বড় কথা বলছো? রাফিয়া এরপরে আর কিছু না বলে নাজমা বেগমের অনুমতি যা পেয়েই ওনার রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে বসে থাকে। চোখ থেকে অশ্রু কণা ফোয়ারা হয়ে বর্ষিত হচ্ছে। এই মহিলাটা আর কত অপমান করে ক্ষান্ত হবে? সুযোগ পেলে একটুও ছাড় দেয় না, সবকিছু নিয়েই রাফিয়াকে কটু কথা শোনায়। কথাগুলো তার কতটুকু যুক্তিযুক্ত সেটা মাথায় এনে একবার ভাববার চেষ্টাও করে না। আল্লাহ হেদায়ত দান করুক। আজকে সকালে আমজাদ সাহেব বলে, সাইফের সাথে রাফিয়ার বিয়ে হওয়ার ক্ষেত্রে যে মোহরানা ধরেছিল সেগুলো আগামীকাল রাফিয়াকে দিয়ে দেবে। হ্যাঁ, আর ওই মোহরানা তো মাফ করা যায় না। মোহরানা স্ত্রীর প্রাপ্য একটা ঋণ বিশেষ। স্ত্রীর দেনমোহর স্বামীর উপর অবশ্য পরিশোধ্য বিষয়, এটি ফরজ। বিয়ের মোহরানা আদায় সম্পর্কিত কোরআনে বলা আছে যে তোমরা নারীগণকে তাদের মোহরানা বা একটি নির্দিষ্ট উপহার দিবে। যদি তারা সন্তুষ্ট চিত্তে মোহরানার কিছু অংশ ছেড়ে দেয় তবে তোমরা তার স্বাচ্ছন্দ্যে ভোগ করবে। উক্ত আয়াত থেকে কিছু বিষয় প্রমাণিত হয়। তন্মধ্যে অন্যতম হল দেনমোহর আদায় করা ফরজ। এটা আদায় না করে মারা গেলে এটা ঋণ হিসেবে থেকে যাবে। এমনকি মৃত্যুর পর প্রথম দেনমোহর শোধ করে তারপর সম্পত্তি ভাগ করতে হবে, কেননা স্বয়ং আল্লাহ তাআলা মোহর আদায়ের আদেশ দিয়েছেন। সুতরাং স্বামীর কর্তব্য যথাযথভাবে মোহর পরিশোধ করা। পবিত্র কোরআনে আল্লাহ এও বলেছেন, মোহরানা ফিরিয়ে নেওয়া বা এর অংশবিশেষ ফিরিয়ে নেওয়াও তোমাদের জন্য বৈধ নয়। যদি তারা অর্থাৎ স্ত্রীরা নিজেরাই খুশি মনে মোহরানার কিছু অংশ ফিরিয়ে দিতে চায় তাহলে তা গ্রহণ করা যেতে পারে। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, প্রথমত, স্ত্রীর প্রাপ্য মোহরানা তার ক্রয়মূল্য নয়, বরং এটা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার নিদর্শন ও উপহার। কোরআনের আয়াতে মোহরানা শব্দটিকে বলা হয়েছে যা সাদাক্কাত বা আন্তরিকতা শব্দ থেকে উদ্ভূত। দ্বিতীয়ত, মোহরানা স্ত্রীর অধিকার এবং স্ত্রী এর মালিক। স্ত্রীকে মোহরানা দেওয়া যেমন বন্ধ রাখা যায় না, তেমনি তা ফেরতও নেওয়া যায় না। তৃতীয়ত, মোহরানা মাফ করার জন্য স্ত্রীর বাহ্যিক সন্তুষ্টি যথেষ্ট নয়, এজন্য স্ত্রীর প্রকৃত বা আন্তরিক সন্তুষ্টি জরুরি। মহানবী বলেছেন,
যে কোনো ব্যক্তি কোনো মহিলাকে মোহরের বিনিময়ে বিবাহ করছে, মনে মনে তার হক আদায় দেওয়ার নিয়ত রাখেনি, তাকে ধোঁকা দিয়েছে, অতঃপর তার হক আদায় না করেই মারা গিয়েছে, সে ব্যক্তি কেয়ামতের দিন ব্যভিচারী বা জেনাকার হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। দেনমোহর আদায় করা ফরজে আইন। বর্তমানে আধুনিকতার নামে নোংরামি পদ্ধতিতে যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে দুনিয়াদি মানমর্যাদার দোহাই দিয়ে কোরআন হাদিসের আদেশ নিষেধকে এড়িয়ে গিয়ে গুরুত্ব না দিয়ে পক্ষকে অধিক পরিমাণে দেনমোহর ধার্য করতে বাধ্য করা হয়, তা ইসলামে আদেও বৈধ বলে বিবেচিত হবে না। রেফারেন্স হিসেবে বলা যায় যে সুন্নতি তথা মহানবীর দেখানো নিয়ম পদ্ধতিতে বিয়ে হলে পাত্রের সাধ্যমতো দেনমোহর নির্ধারণ করা উচিত, কেননা অতিরিক্ত দেনমোহর চাপে পিষ্ট অবশেষে ব্যর্থ হয়ে বউয়ের কাছেই ক্ষমা মাফ চেয়ে নেয়, যা ইসলামী শরীয়তের সম্পূর্ণ বিরোধী। মোদ্দা কথা হলো যে স্ত্রীর মোহরানার টাকা মাফ হয় না, এটা পরিশোধ করতেই হয়। যদি স্বামী মোহরানা পরিশোধ না করে মারা যায়, তবে স্বামীর সম্পত্তির ভাগ থেকে স্ত্রীর মোহরানা পরিশোধ করে দিতে হয়। সেই জন্য সাইফ মারা যাওয়া সত্ত্বেও আমজাদ সাহেব সাইফ এবং সাফওয়ানের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে সাইফের সম্পত্তির অংশ থেকে সাইফের কাছে ধার্যকৃত রাফিয়ার মোহরানা পরিশোধ করে দেওয়ার কথা বলেছে। আর সকালে গ্রাম থেকে নাজমা বেগম এসে যখন কথাটা শুনলেন, তখন উনি চটে যান। ওনার ধারণা রাফিয়ার সম্পত্তির লোভে পড়ে একই পরিবারে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাই রাফিয়াকে কয়েকটা কথা শোনানোর জন্য নিজের রুমে একান্তে ডেকে নেন, আর রাফিয়াকে নিজের মুখের বিষাক্ত কথাগুলো দিয়ে আঘাত করে। আধুনিকতার ছোঁয়া লাগিয়ে মানুষ এখন নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় দেয়। একটা মেয়ের সংসার হালাল সম্পর্ক নিয়ে কিভাবে আর একটা মেয়ে এভাবে বাজে কথা বলতে পারে? আল্লাহর ভয় কি নেই এদের মাঝে? রুমের মধ্যে গুটিসুটি মেরে বসে কাঁদছে রাফিয়া। আজকে নাজমা বেগমের কথাগুলোতে সে অনেক বেশি কষ্ট পেয়েছে। চাইলেই নাজমা বেগম পারত আরো কিছু কথা শক্ত কণ্ঠে বলে নিতে। তার একমাত্র কারণ হলো সে সময় এই রাফিয়ার স্পষ্টভাবে নবীজির হাদিসটা মনে আছে। কিন্তু আমাদের নবী কারি বলেছে, তোমাদের মধ্যে যার আচার ব্যবহার সুন্দর সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আমার সবচেয়ে কাছে থাকবে। সেই জন্যই তো রাফিয়া চুপ করে সহ্য করে গিয়েছিল নাজমা বেগমের এমন কটাক্ষ শব্দগুলো। সাফওয়ান বাসায় আসে সন্ধ্যা 7টায়। ড্রয়িং রুমে নাজমা বেগমকে দেখে সালাম দেয়। মনে মনে সাফওয়ানের মাঝে আশঙ্কার দানা বাঁধে। উনি আবার আমার রাফিয়াকে কিছু বলেনি তো? সাফওয়ান নাজমা বেগমের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে যায়। রুমের দরজা আটকানো ভিতর থেকে। সাফওয়ান দরজায় করাঘাত করে। 2বার করাঘাত করার পর 3বারের সময় রাফিয়া দরজা খোলে। রাফিয়ার দিকে তাকাতেই সাফওয়ানের বুকটা ধক করে ওঠে। রাফিয়ার চোখ মুখ ফুলে আছে, চোখটা লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ যাবৎ কান্না করেছে। সাফওয়ান দ্রুত রুমে ঢোকে, দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে রাফিয়ার দিকে তাকায়। রাফিয়া সাফওয়ানের দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান রাফিয়ার মুখটাকে 2 হাতের আঁচলাই নিয়ে কপালে আদর দিয়ে বলে, কি হয়েছে রাফিয়া? আপনি কি কান্না করছেন? আপনার চোখ মুখের এই অবস্থা কেন? রাফিয়ার ইচ্ছে করছে সাফওয়ানকে জড়িয়ে ধরে কান্না করে সবকিছু উগলে বলে দিতে, কিন্তু সাফওয়ান যদি এতে রাগারাগি করে নাজমা বেগমের উপর, তাই সাহস পাচ্ছে না। রাফিয়া ধরা গলায় অতি ক্ষীণ স্বরে স্বগোক্তি করে বলে, কিছু হয়নি, অনেকক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়েছিলাম তো, তাই চোখ মুখ এমন হয়ে আছে। রাফিয়ার কথা শুনে সাফওয়ান রাফিয়াকে ভালো করে চোখ বুলিয়ে রাখে, আর এই দেখাতেই সাফওয়ান পুরো ঘায়েল হয়ে গেছে। চক্ষু শীতল হয়ে গেছে, হৃদয়টা ফ্রিজের বরফের থেকেও ঠান্ডা হয়ে গেছে। সদ্য গোসল করেছে রাফিয়া। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা করছিল, তাই গোসল করেছে। গোসল করলে মাথা ব্যথা কমে, এটা নিতান্তই রাফিয়ার ভ্রান্ত ধারণা। তবুও করলো, যেহেতু গরমও পড়েছে। আর এই সদ্য শাওয়ার নেওয়া রাফিয়াকে দেখে সাফওয়ান বিমোহিত হলো। রাফিয়ার চোখে মুখে ফোঁটা ফোঁটা পানি, চুল থেকে ছুঁয়ে ছুঁয়ে টপ টপ করে পানি পড়ছে। রাফিয়াকে যেন মোহনীয় লাগছে। সাফওয়ান রাফিয়াকে জড়িয়ে ধরে। রাফিয়ার চুল দেহ থেকে মাতাল করা নেশালো ঘ্রাণটা নেয়। এক মুহূর্তের জন্যে হলেও সাফওয়ান যেন বাকহারা হয়ে গেল। কি বলবে কি করবে কিছুই এই মুহূর্তে তার মাথায় আসছে না। যান ফ্রেশ হয়ে নিন।
রাফিয়ার কথায় সাফওয়ানের হুঁশ আসে। রাফিয়াকে ছেড়ে সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, উফ রাফিয়া, আপনি কি খেলেঙ্কারি না করলেন? আমাকে মেরে ফেলার প্ল্যান করছেন নাকি আজ? আপনাকে বড্ড বেশি মোহনীয় লাগছে। কিউটি পাই, কিউটি পাই, একদম আপনার স্বামী সাফওয়ানের বউ লাগছে। বলেই সাফওয়ান রাফিয়ার ডান বাম দুই গালে চুমু বসিয়ে দিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে যায়। রাফিয়াকে বলে যায় তার ড্রেস বের করে রাখতে। রাফিয়াও আর কোনো কথা না বলে কাবার থেকে সাফওয়ানের ট্রাউজার টি শার্ট বের করে বিছানায় রেখে নিচে চলে যায় খাবার আনতে সাফওয়ানের জন্য। দুপুরে সাফওয়ানকে ফোন করেছিল রাফিয়া। সাফওয়ান তখন বলেছিল আজ কাজের চাপে ক্যান্টিনে খেতে যেতে পারেনি, তার মানে নিশ্চয়ই এখনো না খাওয়া সাফওয়ান। তাই রাফিয়া নিচে কিচেনে চলে যায়। খাবার নিয়ে রুমে আসতেই রাফিয়া দেখে সাফওয়ান টি শার্ট পরছে। রাফিয়া ভাতের প্লেটটা রেখে দরজা আটকে দিয়ে সাফওয়ানের সামনে বিছানায় বসে। সাফওয়ান একটা বালিশ কোলে নিয়ে তার উপর ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। রাফিয়া হাত ধুয়ে সাফওয়ানকে খাইয়ে দিতে থাকে। সাফওয়ান স্মিত হেসে রাফিয়ার কপালে আদর দিয়ে রাফিয়ার হাতে খেতে থাকে। প্রতি লোকমা মুখে তোলার আগে সাফওয়ান রাফিয়ার কপালে, দুই গালে, নাকে, চিবুকে, ঠোঁটে, হাতে নিচের অধর ছোঁয়া দিবে। বিনিময় রাফিয়া হাসে। খাওয়ার মাঝে পথে সাফওয়ান থেমে যায়। উঠে গিয়ে হাত ধুয়ে এসে রাফিয়ার হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। রাফিয়া কপালে জিজ্ঞাসা সূচক ভাঁজ ফেলে। দুই ভ্রু কুঁচকে সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে। সাফওয়ান ভাত মেখে রাফিয়ার মুখের সামনে তুলে ধরে রাফিয়াকে বলল, হা করুন রাফিয়া, আমি জানি আপনি দুপুরে খাননি। এতটা মাস আপনার সাথে একসাথে থাকছি, আর যাই হোক আপনার চোখ মুখের প্রতি এটা অবস্থায় আমি কিছুটা হলেও বুঝতে পারি কি হয়েছে। আপনার মুখ দেখেই বুঝেছি আপনি খাননি, তাই এখন কোনো প্রকার দ্বিরুক্তি না করে খেয়ে নিন, আমি খাইয়ে দিচ্ছি। খাওয়ার পর আপনার সাথে আমার কিছু কথা আছে। রাফিয়া ছলো ছলো চোখে আর কিছু না বলেই খেয়ে নেয় সাফওয়ানের হাতে। দুপুরে সত্যিই সে খায়নি। তার শাশুড়ি এসে ডেকে গিয়েছিল। মাথা ব্যথা ছিল বিধায় মাথা ব্যথার কথা বলেই আর রুম থেকে বের হয়নি, খাইওনি। তিনি শুয়েছিল রুমে। সাফওয়ান হাত ধুয়ে প্লেটটা কিচেনে রেখে আবার রুমে আসে। অফিস বসে ব্যাগটা হাতে নিয়ে খুলে একটা ছোট সাইজের খামের নিয়ে প্যাকেট বের করে। তবে প্যাকেটের মধ্যে মোটা জাতীয় কিছু আছে বাইরে থেকে বোঝা যাচ্ছে, কারণ প্যাকেটটা উঁচু হয়ে আছে কিছুটা। সাফওয়ান রাফিয়ার সামনে এসে রাফিয়ার ডান হাতটা টেনে নিয়ে হাতের উপর প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলে, এগুলো আপনার মোহরানার টাকা রাফিয়া। আমার সাথে বিয়ের সময় আপনার মোহরানা যা ধার্য করা হয়েছে, এখানে সেই মোহরানার টাকা। আপনি চাইলে গুনে নিতে পারেন সম্পূর্ণ টাকা আছে কিনা। সাফওয়ানের কথা থামতেই রাফিয়া তাকায় সাফওয়ানের দিকে। মোহরানার কথা বলতেই সকালে নাজমা বেগমের কথাগুলো পুনরায় মনে পড়ে যায় রাফিয়ার। এবার আর নিজেকে সামলাতে পারে না রাফিয়া, অক্ষম হয় নিজেকে ধাতস্থ করতে। হুট করে সাফওয়ান করে জড়িয়ে ধরে কেঁদে দেয় রাফিয়া। রাফিয়া হঠাৎ করে কাঁদায় অবাক হয়ে যায় সাফওয়ান। এখানে সে কি এমন বলল যে রাফিয়া কেঁদে দিয়েছে? সাফওয়ান রাফিয়ার মাথায় ধীরে ধীরে হাত ফুলিয়ে দিয়ে রাফিয়াকে শান্ত করার প্রয়াস চালায়। মুখে বলে, কি হয়েছে রাফিয়া, আপনি কাঁদছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি কোনো কারণে? রাফিয়া এখনো কেঁদে যাচ্ছে। সাফওয়ানও আর কিছু বলেনি রাফিয়াকে, কাঁদতে দিল। কিছুক্ষণ পর রাফিয়ার কান্নার গতি কমে আসতেই সাফওয়ান রাফিয়াকে নিচের থেকে ছাড়িয়ে অধর ছুঁয়ে দিয়ে বলে, আবার অর্ধাঙ্গিনীকে কেউ কিছু বলেছে? কান্না করছে কেন তিনি? রাফিয়া সাফওয়ানকে বলে, আগে বলুন, আপনি কাউকে কোনো প্রকারে কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এবার বলুন কি হয়েছে। সাফওয়ান সম্মতি দিতেই রাফিয়া নিচের দিকে তাকিয়ে মধ্যাহ্ন সময়ে নাজমা বেগমের বলা সব কথা সাফওয়ানের কাছে ব্যক্ত করে। আবারও কান্নারা দলা পাকিয়ে আসছে। রাফিয়ার কথা শুনে সাফওয়ানের রাগ ওঠে, চোয়াল শক্ত হয়ে আসে। রাফিয়াকে আবার জড়িয়ে নিয়ে শান্ত কিন্তু কঠিন স্বরে বলে, আপনাকে আমি কথা দিয়েছি কোনো প্রকারে কিছু বলবো না কাউকে, না তো আমি এক্ষুনি যেতাম আর ওনাকে জিজ্ঞেস করতাম কেমন মন মানসিকতা নিয়ে তিনি বসবাস করে সমাজে। আপনি প্লিজ কিছু বলবেন না, আমি কোনো অশান্তি চাই না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। আপনি কান্না থামান, ইসলামিক গান শুনবেন একটা? চলুন বেলকনিতে গিয়ে বসি, আমি শোনাবো গান আমার বেসুরা গলায়, চলুন। রাফিয়া স্মিত হাসার চেষ্টা করে বলে, আপনার কণ্ঠ মোটেও বেসুরা নয়, মাশাআল্লাহ, অনেক সুন্দর।
আচ্ছা চলুন। সাফওয়ান রাফিয়াকে এক হাতে জড়িয়ে ধরে ব্যালকনিতে গিয়ে বসে। রাফিয়াকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজে আর একটা চেয়ারে বসে রাফিয়ার পিছনে। রাফিয়ার ভেজা চুলের খোপা ছেড়ে দেয়। পেছন থেকে রাফিয়াকে জড়িয়ে ধরে রাফিয়ার কাঁধে থুতনি রেখে গেয়ে ওঠে। গান শেষ হতেই রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে দেখে সাফওয়ান মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই চোখেতে রাফিয়া নিজের জন্য অফুরন্ত ভালোবাসা খুঁজে পেয়েছে। এই মানুষটাকে সে হারাতে চায় না। আদর্শবান স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্যরত স্বামীর সঙ্গে সে আরও সংসার করতে চায়। আল্লাহ ইচ্ছে পূরণ করুক। সাফওয়ান রাফিয়াকে কোলে তুলে নেয়, রুমের মধ্যে চলে আসে। সাফওয়ান এরা অনেক দৃষ্টি রাফিয়াকেতে নিবদ্ধ। সাফওয়ান নিবিড় হয়ে আসে রাফিয়ার মাঝে। দূরত্ব গুছিয়ে দুইজনে কাছাকাছি আসে। আরও একবার তাদের কাছে এই রাতের নাম হয় মধুচন্দ্রিমা। এর রাত ভালোবাসার রাত। পরকালে যদি জান্নাতে যাই, আপনি স্বামী হিসেবে কাকে চাইবেন রাফিয়া? আমাকে নাকি সাইফ ভাইয়াকে? সাফওয়ানের কথায় রাফিয়া সাফওয়ানের দিকে বিস্মিত নেত্রযুগল নিয়ে তাকিয়ে থাকে। হয়তো সাইফের থেকে এমন প্রশ্নের সম্মুখীন হবে সে ভাবেনি কখনো। আয়নার সামনে দাঁড়িয়ে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে সাফওয়ান। রাফিয়া আয়নার মধ্য থেকেই সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। সাফওয়ানও আয়নার মাঝে দিয়ে রাফিয়াকে দেখে হেসে দেয়। পরক্ষণেই মুখের হাসি মিলিয়ে নিয়ে সাফওয়ান রাফিয়াকে কথাটা বলে। সাফওয়ান এখনো তাকিয়ে আছে রাফিয়ার দিকে। কি হলো বলছেন না যে? সাফওয়ান ফের কথা বলাই রাফিয়া সম্বিত ফিরে আসে। সাফওয়ানের দিকে তাকায় সে। সাফওয়ানের প্রিয়তমা স্ত্রীর ভালোবাসায় সিক্ত হওয়া মন উদ্গ্রীব হয়ে আছে স্ত্রীর মুখের কথাটা শোনার জন্য। কিন্তু রাফিয়া তো নিশ্চুপ হয়ে বসে আছে। রাফিয়া কি বুঝতে পারছে না? রাফিয়ার এমন নিশ্চুপ থাকায় সাফওয়ানের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। শার্ট দ্বারা আবৃত শরীরটার মধ্য থেকে ঘাম ঝরছে শিশির বিন্দুর মতো। অবশ্য সেটা রাফিয়ার চক্ষু আড়ালে রয়ে গেছে। বেশ খানিক সময় পার হতেই রাফিয়া মৃদুস্বরে বলে, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ছাড়া কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাব সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি আমি, আপনি, আপনার ভাইয়া তিনজনেই আলহামদুলিল্লাহ জান্নাতে যেতে পারি, তাহলে আমি আপনাকেই চাইবো। বর্তমানে একমাত্র কাজ হচ্ছে জান্নাতে যাওয়ার, আল্লাহকে খুশি করার জন্য আমল করতে হবে। আমি আশা রাখছি আপনিও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার খুশির জন্য কাজ করে যাবেন। ইনশাআল্লাহ। বলেই সাফওয়ান চুপ করে যায়। রাফিয়ার মুখোচ্চরিত আপনাকে চাইব কথাটা শুনে সাফওয়ান দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। নিঃশ্বাসটা এতক্ষণ আটকে ছিল যেন। সাফওয়ান মুচকি হেসে দেয়। রাফিয়াকে আর জিজ্ঞেস করেনি সাইফ ভাইয়াকে না চেয়ে ওকে চাইছে কেন। রাফিয়ার তাকে চাওয়ার কারণটা তারও চেয়ে অবগত নয়। সাফওয়ান ড্রেসিং টেবিল থেকে চিরুনি আর নিচের গলার টাইটা হাতে নিয়ে রাফিয়ার সামনে দাঁড়ায়। রাফিয়া নিচের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান এক হাত বাড়িয়ে রাফিয়ার থুতনিতে রেখে মুখটা উপরে তোলে, হেসে দিয়ে বলে, আমার দিকে তাকান রাফিয়া। আমার দৃষ্টিতে দৃষ্টি মিলাতে এখনো কি আপনার মাঝে জড়তা কাজ করছে রাফিয়া? আমাদের মাঝের সম্পর্কটা আলহামদুলিল্লাহ এত কাছাকাছি আসার পরও আপনার আমার চোখেতে তাকাতে জড়তা কাজ করে রাফিয়া? আপনাকে আমি আর কিভাবে বললে আপনি বুঝবেন? আমাদের দুইজনের দৃষ্টি বৈধ। এবার থেকে আমি যাই বলি আমার চোখেতে চোখ রাখবেন। এই চোখের মধ্যে থেকে আপনার জন্য গড়ে তোলা ভালোবাসাটা দেখবেন। জি আচ্ছা। সাফওয়ান রাফিয়ার হাতে নিচের টাইটা ধরিয়ে দিয়ে বলে, নিন এবার ঝটপট পরিয়ে দিন তো। বলেই সাফওয়ান রাফিয়ার সামনে হালকা ঝুঁকে যায় যাতে রাফিয়া নাগাল পেতে পারে। লম্বা কিনা সে, তাই তো রাফিয়ার তাকে নাগাল পেতে ব্যর্থ হয়। রাফিয়া হেসে দিয়ে সাফওয়ানের গলায় টাইটা বেঁধে দেয়। বাধা শেষ হতেই সাফওয়ান রাফিয়ার হাতে চিরুনিটা দিয়ে বলে, একটু সুন্নত কাজ করে ফেলুন, চুল আছড়িয়ে দিন রাফিয়া। রাফিয়া সাফওয়ানের চুল আছড়িয়ে দেয়। বলাই বাহুল্য সে নিজেও জানে এই হাদিসটা। হাদিসে উল্লেখিত আছে যে স্ত্রীর থেকে চুল আছড়ে নেওয়া সুন্নত।
সাফওয়ান রাফিয়ার কপালে আদর দিয়ে বের হয়ে যায়। স্ত্রীর কপালে আদর দিয়ে বের হওয়ার রেফারেন্স আছে যে ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমু দেওয়া সুন্নাত। সাফওয়ান চলে যায় রুম থেকে। রাফিয়া বসে আছে জান্নাতে। সাফওয়ান চায় সে বিষয়টা নিয়ে সে ধ্যানমগ্ন হয়ে আছে। সে কোরআন আয়াত এবং কথাগুলো পুনরায় ভাবছে। পরকালে কে কোথায় যাবে তা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অনেক ক্ষেত্রে যে সকল নারীরা একাধিক বিয়ে করে তারা ভাবে যে পরকালে জান্নাতে তারা কোন স্বামীর সাথে বসবাস করবে। এটা নিতান্তই তাদের ভুল কাজ। তাদের উচিত এসব চিন্তা ভাবনা না করে স্বামী স্ত্রী উভয় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য আমল করে যাওয়া। এই ক্ষেত্রে কোরআনুল কারিমে বলা আছে, মহান আল্লাহ বলেন, জান্নাতে আদন অনন্তকালে বসবাসের জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপদাদা স্বামী স্ত্রী ও সন্তানেরা ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে। আর একটা কথা, প্রশ্নটা ছিল যে দুনিয়াতে কোনো নারীর একাধিকবার বিয়ে হয়ে থাকলে যদি সে সহ তার সকল স্বামী জান্নাতবাসী হয় তাহলে সে কার সাথে থাকবে? এ বিষয়ে বিজ্ঞ আলেমদের তিনটি অভিমত পাওয়া যায়, যথা প্রথমত তাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে ভালো ছিল তার সাথে থাকবে। দ্বিতীয়ত তাকে স্বাধীনতা দেওয়া হবে, সে তাদের মধ্যে যার সাথে থাকতে চাইবে তার সাথে থাকবে। তৃতীয়ত সর্বশেষ স্বামীর সাথে থাকবে। প্রথম মতের পক্ষে বর্ণিত হাদিসটি মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নয়, যা মারাত্মক পর্যায়ের জয়ীফ বা দুর্বল বলেছেন। আর ইবনুল জাওজি বলেন যে হাদিসটি সহিহ নয়, দ্বিতীয় মতেরও কোনো দলিল পাওয়া যায়নি, তাই দ্বিতীয় মতটাকে বিশ্বাস করা যায় না, বা দ্বিতীয় মতের উপর ভিত্তি করে এই মনোভাব রাখা যায় না নিজের মধ্যে। কিন্তু তৃতীয় মতটি তুলনামূলক অধিক বিশুদ্ধ বলে বলা হয়েছে। এই নিয়ে হাদিসে বলা হয়েছে যে মহিলার স্বামী মৃত্যুবরণ করার পর অন্য স্বামীর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় সে তার শেষ স্বামীর জন্য। মুসানাদে আবি ইয়ালা এর সনদের বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য। তাছাড়া অন্য হাদিসের আলোকে বলতে পারি, বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে এবং জানায় রাসূল বলেছেন নারী তার সর্বশেষ স্বামীর জন্য। যদিও এই হাদিস লোকেও কোনো কোনো মুহাদ্দিস দুর্বল বলেছেন। যা হোক, এ বিষয়ে বর্ণিত হাদিসগুলোর মধ্যে শেষোক্ত হাদিসগুলো তুলনামূলক অধিক নির্ভরযোগ্য, কারণ অনেক মুহাদ্দিসের মতে সেগুলো সহিহ। সুতরাং এ বিষয়ে তৃতীয় মতটি তুলনামূলক অধিক বিশুদ্ধ ইনশাল্লাহ। সুতরাং এই থেকে বোঝা যায় যে আগে নিজের সর্বোচ্চ আমল করে জান্নাতে প্রবেশ করার পর সে কার সাথে বসবাস করে সেই হিসেব আসবে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে জানান দিচ্ছে এখন রাত 10:35। রাফিয়া ব্যস্ত পায়ে ঘরে পায়চারি করছে। মূলত টেনশনের কারণে ঘরে পায়চারি করছে রাফিয়া। সাফওয়ান এখনো বাসায় আসেনি, সেই জন্যই টেনশনে রাফিয়ার হাত পা বরফ হয়ে আছে। প্রতিদিন সাফওয়ান বাসায় আসে 8:45 এমন সময়ে, কিন্তু আজ 10:30টার বেশি বেঁচে গেলেও এখনো সাফওয়ানের ছায়াটুকু দেখলো। কোনো বিপদ হলো না তো? ইন্নিল্লাহি ওয়া ইন্নিল্লাহি রাজিউন, আল্লাহ রক্ষা করুক। হঠাৎ ফোনের কর্কশ বৃষ্টির শব্দে রাফিয়া ভাবনা থেকে বেরিয়ে আসে। দ্রুত গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে সাফওয়ানের নামটা জলজল করে ভাসছে স্ক্রিনে। রাফিয়া তাড়াতাড়ি কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। কই আছেন আপনি? ঠিক আছেন তো আপনি? দেরি হচ্ছে কেন? রাফিয়ার অস্থির গলা শুনে সাফওয়ান চমকায় না, যেন আগে থেকেই জানতো ফোন দিলে রাফিয়ার এমন অস্থির কণ্ঠ শুনতে পাবে। সাফওয়ান স্মিত হেসে ফোনের অপর পাশে মেহে কণ্ঠে রাফিয়াকে শুধালো, আস্তে রাফিয়া, এত অস্থির হচ্ছেন কেন? আমি আলহামদুলিল্লাহ ঠিক আছি। সাফওয়ান ঠিক আছে শুনে যেন রাফিয়া স্বস্তি পেল। মৃদু কণ্ঠে বলে, এখনো বাসা আসছেন না কেন? আজকে কাজের অনেক প্রেশার রাফিয়া, আস্তে আস্তে 12:10 বাজতে পারে। আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। রাফিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে, মাথা ব্যথা করছে আপনার? না মানে কণ্ঠ একটু কাতর মনে হলো। মাথা ব্যথাকে বলেছে অফিসে বউ নেই, এখন যাতে না আসে। আসলে মাথাটা মেসেজ করে দিবে কে এখন? কিন্তু মাথা ব্যথা শুনেনি আমার কথা, ঠিকই এসেছে। মাথাটা ব্যথায় যেন ফেটে যাচ্ছে রাফিয়া। সাফওয়ানের মুখে হাসি, কিন্তু কণ্ঠে কাতরতা। রাফিয়া বুঝতে পারছে সাফওয়ানের মাথা ব্যথাটা আজ বেশি। রাফিয়া বলে, বসকে বলে না হয় চলে আসুন। বস ছাড়বে না রাফিয়া, আজ উনি ও সব এমপ্লয়ি অফিসে আছে।
ওনার বউ বাপের বাড়িতে গিয়েছে, তাই নিজেও বসে আছে, আমাদের ধরে রেখেছে। সাফওয়ান কথা শুনে একটু আগের খারাপ লাগার মধ্যে রাফিয়া ফিক করে হেসে দেয়। সাফওয়ান রাফিয়ার হাসি শুনে মেকি রাগ করার সুরে বলে, আপনি হাসছেন রাফিয়া, আর এইদিকে আমার কান্না করতে ইচ্ছে করছে। বউ ছেড়ে অফিসে বসে আছি, সারা চাকরি করাটাই ভুল, বউয়ের কাছ থেকে দূরে রাখি। রাফিয়ার হাসি পাচ্ছে সাফওয়ানের কথা শুনে, তবুও নিচের হাসি চেপে সাফওয়ানকে বলে, আচ্ছা সরি, আর হাসবো না। আপনি ব্ল্যাক কফি খেয়ে নিন, ইনশাল্লাহ মাথা ব্যথা কমে যাবে। আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ। রাফিয়া কান থেকে ফোন সরিয়ে কাটতে যাবে, এমন সময় সাফওয়ান বলে ওঠে। রাফিয়া। রাফিয়া ফোন পুনরায় কানে চেপে ধরে সদুক্তি করে বলল, কি বলুন? সাফওয়ান খানিকক্ষণ নিশ্চুপ থেকে বলে, ভালোবাসি আমার অর্ধাঙ্গিনীকে। সাফওয়ানের কথার বিপরীতে রাফিয়া কিছু বলে না, চুপ করে থাকে। সাফওয়ান জানে আজও তার প্রেমময় বাক্যের পাল্টা উত্তর আসবে না, তাই তপ্তর শ্বাস ছেড়ে বলে, আচ্ছা রাফিয়া, রাখছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বলেই রাফিয়া খট করে ফোনটা কেটে দেয়। সাফওয়ান ফোনের দিকে তাকিয়ে নিঃশ্বাস ত্যাগ করে বলে, যেই মানুষটা আমার অনুপস্থিতিতে অস্থির হয়ে পড়ে, আর যাই হোক সেই মানুষটা আমাকে ভালোবাসে না, তো বড্ড হাস্যকর ছাড়া আর কিছু না। আপনার নীরবতাতে এই ভালোবাসা লুকিয়ে আছে রাফিয়া। বলেই সাফওয়ান হেসে দিয়ে আবার কাজে মনোযোগ স্থির করে। আমার বড় নাতিকে তো মেরেছ, এখন কি ওর আত্মার শান্তির জন্য মানুষকে দিয়ে কোরআনটাও পড়তে পারবো না? আজ সাইফের মৃত্যুর 1 বছর হলো। 1 বছর আগে এই দিনে সাইফ পৃথিবী থেকে সবার মাঝ থেকে বিদায় নিয়েছে। আজ সাইফের মৃত্যু বার বলে নাজমা বেগম চাইছে হুজুর দিয়ে কোরআন খতম পড়াতে। এতে নাকি সাইফের গুনাহ মাফ হবে, আমল বৃদ্ধি পাবে, আত্মার শান্তি পাবে। আর ওনার কাছে বাধা হয়ে দাঁড়ায় রাফিয়া। রাফিয়া বারণ করতেই রাফিয়াকে তিনি উক্ত কথাটা বলে। ড্রয়িং রুমে সকলে বসে আছে। সাফওয়ান রাফিয়ার পাশে বসে আছে। নাজমা বেগমের কথা শুনে সাফওয়ানের রীতিমতো রাগ তুঙ্গে উঠে গেছে, কিন্তু কিছু বলতে পারছে না রাফিয়া, তার এক হাত চেপে ধরে রেখেছে। আমজাদ সাহেব এবার গলা খাকারি দিয়ে সবার নজর নিজের দিকে ফেরানোর চেষ্টা করে। নাজমা বেগমের দিকে তাকিয়ে বলে, খালাম্মা, সাইফের হয়ে যদি অন্য কারো দ্বারা কোরআন পড়ানো হয়, এতে কিন্তু সাইফের আমলনামায় কোনো নেকি যোগ হবে না, উল্টো ওই ব্যক্তির আমলনামায় নেকি যোগ হবে। তিনি কোরআন পাঠ করেছে সেই জন্য, উনি কোরআন পড়েছে তাই ওনার সওয়াব হবে, এতে সাইফের কোনো সওয়াব যোগ হবে না। তাই এসব বলা নিতান্তই ভুল আপনার। এগুলো সেকেলে নিয়ম কানুন যা মানুষ নিজে তৈরি করেছে। আমজাদ সাহেবের কথায় নাজমা বেগম চটে যায়, রুড়ো কণ্ঠে বলে, কথা কম বল তুই। এই মেয়ে তো তোদের তাবিজ করে বশ করে নিয়েছে, তাই আমার মুখে মুখে কথা বলিস। এই মেয়ে আমার নাতিটাকে মেরে ও ক্ষান্ত হয়নি, তাই এখন ওর আত্মাটাকে ও অশান্তি দেওয়ার ব্যবস্থা করতে। আপাতত তোমার ওয়াইফকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, ব্যথায় বারবার চিৎকার করছিল। তাছাড়া অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন খালি পেটে করতে হয়, এত সময় ওকে জাগিয়ে রাখাটা ঠিক হতো না, ব্যথাও সহ্য করতে পারতো না। তুমি তাড়াতাড়ি হসপিটালের রিসেপশনে গিয়ে সবকিছু জেনে আসো কি কি করা লাগবে। বলেই ডাক্তার নিজের কেবিনে চলে যায়। রাফিয়ার অপারেশন না করেও কোনো উপায় অন্তর নেই। এই তো আর কিছু ঘন্টা সময়ের পরেই রাফিয়াকে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডেক্টমি করতে নিয়ে যাওয়া হবে। সকল ব্যবস্থা প্রায় হয়েই গিয়েছে। সাধারণত অ্যাপেন্ডেক্টমি করার আগে 8 ঘন্টা না খেয়ে থাকতে হয় এবং বেশ কিছু নিয়মাবলী মানতে হয়, এরপরই অ্যাপেন্ডেক্টমি করা হয়। রাফিয়া বাড়িতেই 4 ঘন্টা আগেই সকালের নাস্তা করেছিল, এরপরে আর কিছু খাওয়া হয়নি। 4 ঘন্টা খালি পেট ছিল, আর এখন 4 ঘন্টা অপেক্ষা করতে হবে, এরপরেই অপারেশন। সাফওয়ান দ্রুত রিসেপশনে যায়। হসপিটালে যা যা কিছুতে তার প্রয়োজন ছিল সব কিছু শেষ করে আবার রাফিয়ার কেবিনের সামনে দাঁড়ায়। ডাক্তারকে বলে রাফিয়ার কেবিনের ভিতরে প্রবেশ করে। চোখের পানির দ্বারা চোখ চিকচিক করছে সাফওয়ানের। শুভ্র রঙা বেডে রাফিয়া সাদা চাদর বুক অবধি দিয়ে শুয়ে আছে, চোখে মুখে ব্যথা তোর ছাপ। রাফিয়ার বেডের পাশে একটা টুল টেনে নিয়ে বসে সাফওয়ান। রাফিয়ার একটা হাত টেনে নেয় নিজের 2
হাতের মুঠোয়, ঠোঁট ছোঁয়ায় রাফিয়া হাতের উল্টো পিঠে। রাফিয়া ঘুমে থাকলেও পেটে ব্যথায় কুকিয়ে উঠছে মাঝে মাঝে। সাফওয়ানের বুকের চিনচিনে ব্যথাটা যেন বাড়ছে রাফিয়াকে এমন কষ্ট পেতে দেখে। মনে মনে হাজারবার বলে ফেলেছে, আল্লাহ, তুমি হয়তো আমার রাফিয়ার কষ্ট নিবারণ করো, নয়তো ওর কষ্টের অল্প ভাগ আমাকে দাও। ওর এমন কষ্ট সহ্য করতে পারছি না আমি। পর মুহূর্তেই মনে পড়ে হতাশ হওয়া যাবে না, কারণ কোরআনে মহান রাব্বুল আলামিন বলেছেন, নিরাশ হইও না, দুঃখিত হইও না, তুমিই জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সাফওয়ান রাফিয়ার কপালে অধর ছোঁয়া দিয়ে বের হয়ে আসে, মসজিদে চলে যায়। একটু পরে আছরের আজান দিবে মুয়াজ্জিন মসজিদে। সাবিনাকে বলে যায় রাফিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে তাকে ফোন দিয়ে বলতে। সাফওয়ান চোখের পানি মুছে নেয় সবার আড়ালে। হসপিটাল থেকে বের হয়ে মসজিদের দিকে চলে যায়। ডাক্তার এসে মাত্র